আবার ডিফারেন্ট ডিফারেন্ট সাব নিশ নিয়ে কাজ করেছেন। So, জি স্যার। আপনাকে যেটা করতে হবে যে স্পেসিফিক যে কোনো একটা মাইক্রোনিশ নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, লাইক ধরেন আপনি যদি একটা মাইক্রোনিশের সাব ক্যাটাগরি নিয়ে কাজ করেন, হ্যাঁ, লাইক জি আমরা স্যার। যেমন প্রথম দিন কিওয়ার্ড রিসার্চ করেছিলাম কি স্কেটবোর্ড, তাই না? জি স্যার। স্কেটবোর্ড, সো কি স্কেটবোর্ডের আন্ডারে কিন্তু আবার অনেক কিছু আছে, লং বোর্ড আছে, শুধু স্কেটবোর্ড আছে, আর অনেক কিছু আছে না? So, জি স্যার। আপনাকে যে কাজটা করতে হবে ওইখান থেকে শুধু স্পেসিফিক একটা কি বলে এটাকে নিশ নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, লাইক আচ্ছা শুধু স্যার। লং বোর্ড হলে লং বোর্ড, যে কোনো একটা নিয়ে শুরু করতে হবে, দেন ওইটা শেষ হলে বাকিগুলো নিয়ে আবার কাজ করতে হবে। আচ্ছা, লাইক আমি যেমন ট্রাভেল গিয়ার নিয়ে কাজ করছি, মানে আমাকে ট্রাভেল গিয়ার নিয়েই আমাকে 10টা আপাতত জি ইয়াটা দশ সিলেক্ট দশটা করতে কি হবে। বা কিওয়ার্ড রিসার্চ করে ওইটা নিয়ে প্রথমে কাজ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ। জি স্যার। সো এইভাবে হচ্ছে কিওয়ার্ডটাকে আগে রিসার্চ করতে হবে, হ্যাঁ, নিশ মানে স্যার বেসড আমি, করে। হ্যাঁ আমি স্যার এমনি আগ্রহ থেকে জানতে চাইলাম যে আসলে জিনিসটা এটার আন্ডারেই তো এটা, এখন হ্যাঁ যদি আমি হ্যাঁ এখান হ্যাঁ, থেকে যদি এটা করি তাহলে এটা মানে হবে কি হবে কি না, এটা ঠিক জাস্ট আছে শিওর ঠিক হওয়ার আছে, জন্য হ্যাঁ আপনাকে হ্যাঁ ঠিক বলছিলাম। আছে, সমস্যা নেই সমস্যা নেই। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার মানে কিছু কিছু কিওয়ার্ডে আমি দেখছি মানে মজে দেখা গেছে যে কি মানে নো ডেটা আসছে, ওইসব কিওয়ার্ড নিয়ে আমরা কিভাবে হ্যান্ডেল করবো? নো ডেটা বলতে কোনো ডেটাই দেখাতে পারছে না এরকম? নো ডেটা বলতে কিছু কিছু সময় ভলিউমে নো ডেটা দেখাচ্ছিল। ভলিউম মজেটটা দেখতে বলছে কি? আমি তো একবারও বলিনি আপনারা মজেট ভলিউম দেখেন, বলেছি? স্যার স্যার এরপর আবার ইসে মজে না। কি বলে কিওয়ার্ড সার্ভারে ওখানে ভলিউম জিরো বা ওখানে এমন কিছু তো মানে ভলিউম যদি জিরো থাকে আপাতত ওইটা নিয়ে কাজ করার প্রয়োজন নেই, ঠিক আছে? স্যার জি ফিউচারে কিভাবে হ্যান্ডেল করবো স্যার? জি জি, মানে ফিউচারে এগুলো নিয়ে কিভাবে হ্যান্ডেল করবো? আপাতত এটা নিয়ে কাজ করার দরকার নেই, ফিউচারে আমরা দেখবো যে কিভাবে জিরো সার্চ ভলিউম নিয়ে কাজ করা যায়। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার গুগল ট্রেন্ডে এগুলো দেখায়, অনেক অনেক কিওয়ার্ড নো ডাটা দেখায়। কিওয়ার্ড তো গুগল ট্রেন্ডে আপনারা দিবেনই না, গুগল আর স্যার ট্রেন্ডে আপনার নিশটা দিবেন। গুগল ট্রেন্ডে কি কিওয়ার্ড দিয়েছেন? ম্যাক্সিমাম কিওয়ার্ডের ডাটাই কিন্তু গুগল ট্রেন্ড দেখাতে পারবে না, মাথায় রাখতে হবে। হ্যাঁ, গুগল ওকে ট্রেন্ডে থাকবে হচ্ছে আমাদের নিশ, ওই নিশটা কতটা সেল হয় বা ওই নিশ রিলেটেড জিনিসগুলো কতটা সেল হয় সেটা দেখবেন। ওকে ওকে। ওকে ওকে, ঠিক আছে। এমনিতে কিওয়ার্ড রিসার্চ নিয়ে কি আর কারো কোনো প্রবলেম আছে? স্যার আমার একটা কোশ্চেন আছে। বলেন। হ্যালো জি বলেন বলেন, শুনতে পাচ্ছি। স্যার, আমি হচ্ছে জুসার নিয়ে কাজ করেছি। তার আগে অনেকগুলো প্রোডাক্ট নিয়েছিলাম। পরে তো আপনি সেকেন্ড ক্লাসে চেঞ্জ করলেন, যে বললেন যে এগুলো এগুলো নিয়ে করা ভালো, কিন্তু তার আগে না আমি জুসার নিয়ে জুসার করেছি। তো ভালো। স্যার না, ভালো স্যার, কিন্তু আমাদেরই একটা ভাইয়া হচ্ছে জুবাই ভাইয়া, সে হচ্ছে ব্লেন্ডার নিয়ে কাজ করেছে। তো করুক। স্যার এটাতে কি কোনো প্রবলেম আছে, জুসার বা ব্লেন্ডার না, কোনো? এটাতে কিসের প্রবলেম? শুনুন, আমরা দুজনেই অ্যাফিলিয়েট, একটু কনফিউজ যে না আমাদের না আমি দুজনেরটা বলি ম্যাচ এই হয়ে গেল কিনা। ইন্ডাস্ট্রিতে, এই ইন্ডাস্ট্রিতে কোনো কম্পিটিশন নেই, এই জিনিসটা মাথায় রাখবেন। নিজেদের মধ্যে কখনোই কম্পিটিশন হবে না, ক্লিয়ার বিষয়টা? আচ্ছা আচ্ছা তো আপনারা সবাই যদি একটা নিশ নিয়ে কাজ করতেন তাতেও আমার কোনো প্রবলেম নেই। আমি জাস্ট দেখতে আচ্ছা। চাচ্ছি যে আপনারা এই রিসার্চ প্রসেসটা বুঝতেছেন কিনা। ইন ফিউচার আপনি ডিসিশন নেবেন আপনি কি করবেন। এখন উনি জোসার নিয়ে কাজ করবে বিধায় কি আপনি কাজ করতে পারবেন না? অথবা না ওনার কি ভাই, আর কোনো আসলে আগে ব্লেন্ডার নিয়ে কাজ করে ফেলেছিল স্যার। আমি কয়েকটা কিওয়ার্ড নিয়ে কাজ করেছিলাম, লাইক আমি ফার্স্টে মেকআপ আইটেম নিয়ে করেছি, বাট ওইটা অনেক কঠিন ছিল। না না ওইগুলো তারপরে করবেন না স্যার মানে। আমি চেঞ্জ করেছি, হ্যাঁ স্যার। তারপর স্যার আমি চেঞ্জ করে হচ্ছে বেবি প্রোডাক্ট ডায়পার নিয়ে কাজ করেছিলাম। ওটা তো স্যার হচ্ছে পাচ্ছিলাম না আমি ডিফিকাল্টিটা, হ্যাঁ, সার্চ ভলিউম হচ্ছিল বা ডিফিকাল্টি হচ্ছিল না। তারপরে স্যার আমি হচ্ছে আরেকটা যে হোম কিচেন টাইপের কিছু একটা নিয়ে কাজ করতেছিলাম, ওটাও হচ্ছিল না। পরে হচ্ছে না পেরে আমি যদি জুসার নিয়েছি, তো পরে জুসার একটা স্যার পেয়েছি, সার্চ ভলিউম 250-300 এরকমের মধ্যে ছিল। ভাইয়ার ব্লেন্ডারের মতো এত সার্চ ভলিউম ছিল না, বাট ভাইয়ার কি যে কিওয়ার্ড গুলো 10টা, আমার কিওয়ার্ড 10টা, পুরোটাই ডিফারেন্ট, কোনোটা ম্যাচ আমার করে কথা না হচ্ছে একটা ম্যাচ একটার হলেও সাথে। প্রবলেম নাই, এটা নিয়ে টেনশন করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা এটা স্যার, যার আমি যার এই মতো জন্যই করে আর কি, কাজ আমরা করবেন, দুজন সমস্যা এই নেই। জন্যই কনফিউজ ছিলাম যে না না, কোনো কনফিউজ প্রবলেম থাকার আছে কিছু কিনা। নেই, না না না। ঠিক আছে স্যার। ওকে, সো আই থিঙ্ক হ্যালো আর কারো, জি স্যার, অ্যাকচুয়াল এই আমাদের যে অ্যাকচুয়াল কম্পিটিটর, ওইটা কি কখনো শূন্য হওয়ার সম্ভাবনা আছে? আমি দুইটা কিওয়ার্ড দেখলাম,
আমি পাই নাই অ্যাকচুয়াল কম্পিটিটর। অ্যাকচুয়াল কম্পিটিটর জিরো হলো, ওইটা নিয়ে কাজ করার প্রয়োজন নেই। দ্যাট মিন্স ওই কিওয়ার্ডটা আমি কিন্তু বলেছিলাম, তাই না? ওই কিওয়ার্ডটা নিয়ে হয়তোবা কেউ কাজই করে না। সো যেটা নিয়ে কেউ কাজ করছে না, দ্যাট মিন্স ওইটাতে দেখবেন ই কমার্স সাইট গুলো র্যাঙ্কে চলে আসছে বা এই টাইপের। দ্যাট মিন্স ওই কিওয়ার্ডটাতে গুগল ওই টাইপের ওয়েবসাইট গুলাকেই র্যাঙ্কে দেবে বেশি। সো এখানে আমাদের ব্লগ নিয়ে কাজ করার পসিবিলিটিসটা একদমই কম থাকবে। সো সেই জন্য চেষ্টা করবেন অ্যাকচুয়াল কম্পিটিটর জিরো হলে ওই কিওয়ার্ডটাকে অ্যাভয়েড করার জন্য, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। ওকে, ঠিক আছে। ওকে, সো আশা করি কিওয়ার্ড রিসার্চ নিয়ে আর তার আমাদের কারো তেমন খুব বেশি প্রবলেম হবে না। আপনারা যেহেতু আমরা একদমই সবাই নতুন, সো আমার মনে হয় একটু যদি এই বেসিসে কন্টিনিউ বেসিসে প্র্যাকটিস করতে পারেন এই ওয়েতে, তাহলে দেখবেন কিওয়ার্ড রিসার্চ একদম ইজি হয়ে গেছে আপনাদের জন্য, ঠিক আছে? খুব বেশি প্রবলেম ফেস আপনারা করবেন না। ওকে, সো আজকে আমরা যেটা নিয়ে কাজ করবো, আমি প্রথম দিনই বলেছিলাম আমরা একটা প্ল্যান বেসিসে আগাবো। লাইক আমরা প্রথমে যে কাজটা করেছিলাম সেটা হচ্ছিল কি, আমরা একটা নিশ সিলেক্ট করেছি। একটা নিশ সিলেক্ট করার পরে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে কি, আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করেছি। ওই নিশের উপর বেস করে আমরা কি করেছি, কিওয়ার্ড রিসার্চ করেছি। সো এইবার আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে জানতে হবে আমরা যদি এই নিশ এবং এই কিওয়ার্ড নিয়ে র্যাঙ্কে যেতে চাই, তাহলে আমাদের জন্য কতটা কম্পিটিটিভ হবে বা আমরা কি কি ডিফিকাল্টিস ফেস করতে হবে, রাইট? কি জানতে হবে না? Yes, sir. ওকে, সো সেই জন্য আমরা আজকে যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস। সো কম্পিটিটর অ্যানালাইসিসটাকে আমি বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কম্পিটিটরের জেনারেল অ্যানালাইসিস এবং অন পেজ অ্যানালাইসিস, আরেকটা হচ্ছে কম্পিটিটরের ব্যাকলিংক অ্যানালাইসিস, ঠিক আছে? সো আজকে আমরা কথা বলবো হচ্ছে কম্পিটিটরের জেনারেল এন্ড অন পেজ অ্যানালাইসিস নিয়ে, যেখানে একদম বেসিক পার্ট গুলো দেখবো একজন কম্পিটিটর কি কি করেছেন, সেই বিষয়গুলো আমরা দেখার ট্রাই করব। লাইক আমি যদি একটু ফাইলটা বের করি, আমার ফাইলটা কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, ঠিক আছে। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা আমাদের কম্পিটিটরের জেনারেল অ্যানালাইসিস এবং হচ্ছে অন পেজ অ্যানালাইসিস নিয়ে আমরা কাজ করব আজকে। সো জেনারেল অ্যানালাইসিস এবং অন পেজ অ্যানালাইসিস এই দুইটা বিষয় হচ্ছে কি, যে আমার কম্পিটিটর বেসিক্যালি তার নিজের ওয়েবসাইটের জন্য সে নিজে কি কি করে রেখেছে, হ্যাঁ? এই দুইটি হচ্ছে বেসিক্যালি জেনারেল এবং হচ্ছে আপনার অন পেজ অ্যানালাইসিস, অর্থাৎ সে তার ওয়েবসাইটের ভিতরে তার নিজের জন্য কি কি কাজগুলো করে রেখেছে র্যাঙ্কে থাকার জন্য, ঠিক আছে? সো আমরা হচ্ছে এই জিনিসগুলো দেখবো। সো দেখার জন্য প্রথমে আমরা যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে নিব। লাইক ধরেন আমি একটা কিওয়ার্ড লিখে যদি সার্চ করি, যেমন আমি একটা কিওয়ার্ড দেখেছিলাম, আপনাদের কেউ একজন রিসার্চ করেছিলেন এটা, বেস্ট ব্লেন্ডার ফর স্মুদিস। সো আমি যদি এই কিওয়ার্ডে র্যাঙ্কে যেতে চাই, এরা হবে আমার কম্পিটিটর। সো আমি কি করব, এই কিওয়ার্ডটাকে এখান থেকে কপি করব। কপি করার পরে আমি লাইক ধরেন এখান থেকে যদি এক দুটো ওয়েবসাইটে যাই, ওকে, সো কপি করার পরে আমি কিওয়ার্ডটাকে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে আমি আমার কম্পিটিটরের ইউআরএল দিব, হ্যাঁ? কম্পিটিটরের ইউআরএলটা দিয়ে দিচ্ছি। আপাতত আমি একজন কম্পিটিটর অ্যানালাইসিস করে দেখাচ্ছি, পরবর্তীতে আপনারা যে কাজটা করবেন ওই কম্পিটিটরের লাইক ওই কিওয়ার্ডের যত কম্পিটিটর আছে সবগুলোকে অ্যানালাইজ করবেন, আমি দেখিয়ে দিব কিভাবে করবেন। সো আমি আপাতত এখানে একজনের ইউআরএলটা দিচ্ছি, ঠিক আছে? ওকে, এবার হচ্ছে পিএ এবং জিএ, হ্যাঁ? আমার ওই কম্পিটিটরের পিএ এবং জিএ কত সেটা আমাকে দিয়ে দিতে হবে। সো আমাকে কে কে বলতে পারবেন পিএ ডিএ কিভাবে চেক করে? আমি যদি একটু নাম ধরে বলি, আহ মোহাম্মদ ইসমাইল হুসাইন, আপনি বলতে পারবেন পিএ ডিএ কিভাবে চেক করে? আহ, না স্যার, আমি তো এই মানে এই আপনার ক্লাসটা আমার করা হয়নি এর আগে। কেন তো করা হয়নি? এটাই ফার্স্ট আমার আমি আমি আর কি ছিলাম না, হ্যাঁ, কোথায় ছিলেন? কোথায় ছিলাম আর কি, আমার আগের ক্লাসগুলো করা হয়নি। আমি এটা যোগাযোগ করেছিলাম ইয়ার সাথে, অথরিটির সাথে। ওনারা আমাকে বললেন যেটা সেটা হচ্ছে যে আমি যাতে কন্টিনিউ করি এবং পরবর্তীতে যাতে আমি মেকআপ করে একসাথে জি জি, করতে পারি। সেটাই তো, এটাই তো করা উচিত। এখন কথা হচ্ছে আপনি জি জি, ছিলেন না কেন, আমি সেটা জানতে চাচ্ছি। আমি ছিলাম না স্যার। এই আমার একটু এই মানে অনলাইনের মধ্যে একটু প্রবলেম হয়।
আর সেকেন্ড কথা হচ্ছে যে আমার মানে রামাদানের রুটিনের সাথে ইয়াটা হচ্ছিল না কোনোভাবেই। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। সো একটা জিনিস আপনার মাথায়, 2টা ক্লাস হয়েছে স্যার, তো জি আমি চাচ্ছিলাম যে ওই 2টা ক্লাসের ভিডিও দেখে আমি যদি জি কোনো জি, প্রবলেম হয় তাহলে আমি আপনার সাথে যাতে একটু অবশ্যই ইয়া করে অবশ্যই, নিতে ঠিক পারি। আছে ঠিক আছে। আপনি আগে ভিডিওগুলো একটু কষ্ট করে দেখবেন, হ্যাঁ? হ্যাঁ স্যার, দেখতেছি আমি এটা। ওকে ঠিক আছে, দেখে যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে? জি জি জি, ঠিক আসসালাম। আছে। ওকে, আরেকটা বিষয় সবাইকেই বলে রাখি যে অনলাইন প্ল্যাটফর্মটা কিন্তু এখন ডে বাই ডে গ্রো হচ্ছে, আমরা সবাই বুঝতে পারছি হয়তোবা, যে এখন অনলাইন ছাড়া আসলে কোনো কিছু চিন্তাও করতে পারবে না, যে একটা সিচুয়েশন আসতেছে। আর আমরা আগে থেকেই অনুমেয় ছিল যে বিষয়টা, সেটা হচ্ছে কি লকডাউনের যে বিষয়টা। হ্যাঁ, আমাদের সবার চিন্তা ভাবনাতেই ছিল যে লকডাউনটা ঈদ পর্যন্ত যাবে, অলরেডি কিন্তু ঈদের পর পর্যন্ত চলে গিয়েছে, এবং এটা আদৌ কবে শেষ হয় তার কিন্তু কোনো সিওরিটি নেই। সো যারা অনলাইনে ক্লাসগুলো করতে পারছেন বা করে ফেলতেছেন, আমার মতে তারা হচ্ছে অনেক কিছু থেকে আগায় থাকবেন, হ্যাঁ। পরবর্তীতে আপনাদের যদি কোনো প্রবলেম তারপরেও ফেস করেন, তখন কিন্তু আপনারা চাইলে খুব ইজিলি কি করতে পারবেন, এই প্রবলেম গুলো মেকআপ ক্লাস নিয়ে, বা প্রয়োজনে আপনাদের সবারই যদি কোনো বিষয়টাতে প্রবলেম থাকে যে এই বিষয়টা আমাদের ক্লাস হওয়ার দরকার, এরকম কয়েকটা বিষয়ও যদি হয় আমরা কিন্তু ক্লাস নিব, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার মতে বুদ্ধিমানের কাজ, যে আমরা আপাতত অনলাইনে ক্লাসগুলো করে ফেলি, পরবর্তীতে প্রবলেম থাকলে আর সবগুলোই যে করতে হবে বিষয়টা এরকমও হবে না আশা করি, তার আগেই হয়তো বা লকডাউনটা উঠে যাবে। আর আমাদের তো সোশ্যাল মিডিয়ার পার্ট এখনো হয়নি, তাই না? হয়েছে কি? না স্যার, হয়। না। ওকে ঠিক আছে, সো আমরা একদমই নতুন ব্যাচ, খুব বেশি ক্লাসও আমাদের হয়নি আশা করি। ওকে, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের কম্পিটিটিভ অ্যানালাইসিস। আচ্ছা, এবার হচ্ছে পিএ দিয়ে আমি যদি আরেকজনকে প্রশ্ন করি, মহুয়া ইসলাম, শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি বলতে পারবেন? স্যার মজ এক্সটেনশন থেকে বের করি। মজ এক্সটেনশন, পিএ দিয়ে জিনিসটা কি? স্যার পিএ হচ্ছে পেজ অথরিটি আর ডিএ হচ্ছে ডোমেইন অথরিটি। ওকে, এটা হচ্ছে মিনিংটা, তাই তো? ডোমেইন অথরিটি থেকে যেটা আমরা পুরো যে হোল পেজটা, সেই ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা হচ্ছে স্যার আমরা ইয়া করি। কি করি? স্যার ওই যে হ্যাঁ হ্যাঁ, বলেন। আমি আর কি বুঝে বলতে পারতেছি না স্যার, মানে মানে বুঝছি যে পুরা ওয়েবসাইটটা যে কমপ্লিট ইয়াটা আছে স্যার। ক্লাসে ছিলেন? এসইও স্ট্রেংথ। SEO strength। জি 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 স্যার, এটা তো আপনি ফার্স্ট ক্লাসে শিখিয়েছেন। সো তাহলে মনে নাই কেন? স্যার শর্ট ওকে, মিনিংটা মনে আছে স্যার, পিএডিএ থেকে ওই যে আমরা স্যার যে কন্টেন্ট, যে এই কন্টেন্টটা নিয়ে, হ্যাঁ মানে কোন ইয়াটা কাজ করে, যেমন পেজ পিএটা হচ্ছে যে এই কন্টেন্টটা এখানে আছে, তো এই কিওয়ার্ডটা নিয়ে কয়জন হচ্ছে র্যাঙ্কে যেতে চাচ্ছে, সেটা কোন পেজে আছে স্যার, এরকম কিছু না? না না, বিষয়টা হচ্ছে পিএ মানে হচ্ছে যে স্পেসিফিক একটা পেজের এসইও স্ট্রেন্থ কতটুকু। জি স্যার, হ্যাঁ, একটা পেজের, হ্যাঁ। আর 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 দিয়ে হচ্ছে পুরো ওয়েবসাইটটা হচ্ছে এক্স্যাক্টলি স্ট্রেন্ড পুরো কতটুকু। ওয়েবসাইটের এসইও স্ট্রেন্থ কতটুকু, হ্যাঁ। জি স্যার। সো আমরা আপাতত পিএ দিয়ে দেখে নিচ্ছি, আমার এই কম্পিটিটর পিএ হচ্ছে 34। সো আমি যদি এখানে লিখে দিই 30, আমি যদি দিয়ে দিই 34, ওকে। দেন হচ্ছে আমরা চাইলে এগুলোকে আমাদের মতো করে যে কাজটা করে রাখতে পারি, সেটা হচ্ছে গ্রিন মার্ক বা রেড মার্ক যদি আপনার আয়ত্তের বাহিরে থাকে তাহলে আপনি এটাকে লাইক ধরেন এটা আমার আয়ত্তের ভিতরে আছে, আমি এটা গ্রিন মার্ক করে রাখতে, এটা আমার বোঝার সুবিধার্থে, হ্যাঁ, যে আমার কতগুলো কম্পিটিটরের উইকনেস আছে বা স্ট্রেংথ আছে সেই জিনিসটা আমি খুঁজে বের করে ফেলতে পারছি খুব ইজিলি। দেন আমি দেখতে পাচ্ছি কি নাম্বার অফ সাইট ইন্ডেক্স পেজ, হ্যাঁ, আমার কম্পিটিটরের কতগুলো পেজ ইন্ডেক্সে আছে সেই জিনিসটা আমি খুঁজে বের করব। কিভাবে বের করতে পারবো, কে কে জানি বা কে কে বলতে পারবো? স্যার সাইট কলন ডোমেইন নেম মনে হয়। এক্স্যাক্টলি, আমরা আমার কম্পিটিটরের কতগুলো পেজ ইন্ডেক্সে আছে সেটা দেখার জন্য আমরা যে কাজটা করব, জাস্ট তার ডোমেইনের নেমটা কপি করব, কপি করার পরে আমরা এখানে চলে আসবো, আসার পরে লিখবো সাইট, দেন হচ্ছে কোলন, দেন আমার কম্পিটিটরের যে ওয়েবসাইটের ডোমেইন নেম আছে সেটা জাস্ট এতটুকুই দিয়ে দিব। সো দেখেন টোটাল কতটা রেজাল্ট দেখাচ্ছে, 168। তার মানে তার এতগুলো পেজ টোটাল গুগলের কাছে ইন্ডেক্স করা আছে, হ্যাঁ। আচ্ছা, এইটা দেখে আসলে ঘাবড়ানোর কিছু নেই, কিন্তু আবারও বলে দিচ্ছি, কারণ আমার যে কম্পিটিশন, আমার কম্পিটিশন কি তার এই 168টা পেজের সাথে?
জি বলেন তো? না। না, আমার না কম্পিটিশন কিন্তু শুধুমাত্র তার এই পেজটার সাথে, তাই না? সো তারপরেও দেখে রাখলাম যে একটা ব্লগ সাইটে ইন ফিউচার যদি 3-4 বছর পরে হয়, সেক্ষেত্রে আমার কি পরিমাণ কি বলে এটাকে পেজ থাকতে পারে আমার ওয়েবসাইটের ভিতরে, হ্যাঁ। ওকে, সো এটা আমি দেখে নিলাম। তারপরে হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল। আচ্ছা, একটা কিওয়ার্ডে টোটাল 6টা প্লেসমেন্ট থাকে, আমরা সবাই জানি তো নাকি? লাইক একটা কিওয়ার্ডকে যদি আমি গুগলে র্যাঙ্কে নিতে চাই, আমার ওই কিওয়ার্ডটাকে আমার কন্টেন্টের বা আমার ওই ওয়েবসাইটের 6টা জায়গাতে প্লেস করতে হবে। কোন 6টা জায়গাতে প্লেস করতে হবে, কারো কোনো আইডিয়া আছে? স্যার হালকার উপর ঝাপসা মনে আছে। হালকার উপর ঝাপসা মনে আছে, তাই তো? ওকে, কার জি ফুল আইডিয়া আছে, এরকম কেউ আছেন যে আমি জানি ওই 6টা জায়গা কি কি? ঠিক আছে, আপনি বলেন। স্যার, এই হেডিং এ থাকতে হয়, তারপরে সাব হেডিং এ থাকতে হয়, কন্টেন্টের ভিতরে থাকতে হয়। আর স্যার খেয়াল নাই আমার, এই জন্যই বললাম হালকার উপর ঝাপসা। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমি একটু বলে দিচ্ছি, সবাই একটু লিখে রাখবেন, হ্যাঁ। আমি যেটা বলছি সেটা সবাই একটু লিখে রাখবেন, যে আমাদের একটা কিওয়ার্ডকে আমরা বেসিক্যালি 6টা জায়গাতে প্লেস করে থাকি। 6টা জায়গাতে রাখলে গুগল বুঝতে পারে এই কিওয়ার্ডটাকে আমি একটু প্রায়োরিটি দিতে চাচ্ছি। ওই 6টা জায়গা কি কি? ফার্স্ট অফ অল, ওই যে কিওয়ার্ড এর কন্টেন্ট আছে ওইটার মেটা টাইটেলে কোথায় কোথায় রাখতে মেটা হবে? টাইটেল। মেটা টাইটেল। মেটা টাইটেল। ওকে, দেন হচ্ছে মেটা ডেসক্রিপশন। মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন। থার্ড হচ্ছে ইউআরএল। 3টা। 4 নাম্বার হচ্ছে পোস্ট টাইটেল। 4টা। 5 নাম্বার হচ্ছে ফিচার ইমেজের অল্টারনেট ট্যাগ। 5টা। 6 নাম্বার হচ্ছে কি, ফার্স্ট কন্টেন্টের ফার্স্ট 100 ওয়ার্ডস এর ভিতরে, কন্টেন্টের প্রথম 100 ওয়ার্ডের মধ্যে। এই 6টা জায়গা আমি আবারও বলে দিচ্ছি: মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইউআরএল, পোস্ট টাইটেল, ফিচার ইমেজের অল্টারনেট ট্যাগ, এবং হচ্ছে কি কন্টেন্টের প্রথম 100 ওয়ার্ডের মধ্যে। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? স্যার 5 আর 6 নাম্বারটা একটু আবার বলেন, শুনি নেই। আবার বলে দিচ্ছি: মেটা টাইটেল, ফিচার মেটা জি জি। ডেসক্রিপশন, ইউআরএল, পোস্ট টাইটেল, ফিচার ইমেজের অল্টারনেট ট্যাগ, কন্টেন্টের প্রথম 100 ওয়ার্ডের মধ্যে। সবাই ক্লিয়ার? জি স্যার। একটা কারো কোনো? কোশ্চেন জি, স্যার, পোস্ট টাইটেল বলতে কি H1? আমি আসতেছি, এটা নিয়ে কথা বলবো, হ্যাঁ। ওকে স্যার। ওকে, ঠিক আছে। সো 6টা জায়গা কি ক্লিয়ার সবাই? কোথায় কোথায় রাখতে হবে 6টা জায়গায় লিখেছি। জি স্যার। ওকে, জি ঠিক স্যার। আছে। আচ্ছা, এইবার আসি, প্রথমে যে জিনিসটা বলা হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল, অর্থাৎ তোমার কম্পিটিটর তার টাইটেলে কিওয়ার্ডটা রেখেছে কিনা। সো আমরা দেখতে পেরেছি 2টা টাইটেল কয় ধরনের হয় বলেন তো? হ্যালো, হ্যালো। স্যার বলতে পারছি না। হ্যাঁ, সেটাও বলতে হবে টাইটেল যে দুই বলতে ধরনের পারছি। না? হ্যাঁ, টাইটেল 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে মেটা টাইটেল আর একটা হচ্ছে পোস্ট টাইটেল। কি কি? একটা মেটা হচ্ছে টাইটেল, মেটা পোস্ট টাইটেল, একটা টাইটেল। হচ্ছে পোস্ট টাইটেল। মেটা টাইটেল কোনটা? মেটা টাইটেল হচ্ছে গুগলে যেটা শো করে, কোনো কিওয়ার্ড লিখে সার্চ করার পরে গুগলে যেটা শো করছে সেটাকে বলা হচ্ছে মেটা টাইটেল। তাহলে পোস্ট টাইটেল কোনটা? পোস্ট টাইটেল হচ্ছে যে আমার কন্টেন্টের ভিতরে ভিতরে ঢোকার যেই টাইটেলটা থাকবে সেটা হচ্ছে পোস্ট টাইটেল, এবং এইটা অবশ্যই H1 হবে। ঠিক আছে, আমরা আমাদের পোস্ট টাইটেলটাকে বেসিক্যালি কি করে থাকি? H1 করে থাকি, হ্যাঁ। সো টাইটেল 2 জি। ধরনের, একটা হচ্ছে যে মেটা টাইটেল আর একটা হচ্ছে পোস্ট টাইটেল, এবং 2 টাইটেলে কি থাকতে হবে? আমার কিওয়ার্ডটা থাকতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় অনেকের কনফিউশন থাকে, আচ্ছা মেটা টাইটেল এবং পোস্ট টাইটেল কি সেম হতে হবে? না, মেটা টাইটেল এবং পোস্ট টাইটেল সেম হতে হবে না। এটা ডিফারেন্ট হলেও কোনো প্রবলেম নাই। পোস্ট টাইটেল আপনি আপনার ইচ্ছে মতো যত বড় যত ছোট সেরকম ইচ্ছে মতো দিতে পারবেন, কিন্তু মেটা টাইটেল দেওয়ার জন্য আপনাকে কিছু রুলস এন্ড রেগুলেশনস মেনটেন করতে হবে, হ্যাঁ। ওকে, ঠিক আছে। সো যেটা বলছিলাম,
আমাকে একটু সবাই আবার বলবেন যে কন্টেন্ট বেসিক্যালি সরি টাইটেল বেসিক্যালি কয় ধরনের হয়ে থাকে? দুই ধরনের, দুই ধরনের, কি কি? মেটা টাইটেল, পোস্ট টাইটেল। ওকে, মেটা টাইটেল, পোস্ট টাইটেল, দুইটাতে কি কিওয়ার্ড থাকার প্রয়োজন আছে? জি। জি স্যার। আছে। তো আমি যদি দেখি আমার কম্পিটিটরের এইখানেও আছে, আবার কিন্তু আমি যদি দেখি যে পোস্ট টাইটেল মেটা টাইটেল আছে কিনা, হ্যাঁ আছে, দ্যাট মিনস ইয়েস। সো আমি এটাকে দিয়ে দিব কি ইয়েস। ওকে, তার জন্য ইয়েস হলে আমার জন্য কি ভালো না খারাপ? খারাপ? খারাপ। কেন, মানুষের ভালো দেখতে পারেন না? না, এটা তো আমার জন্য কি, এটা জিজ্ঞেস করছেন স্যার? তার হ্যাঁ, ভালো সেটাই তো অবশ্যই বললাম। ভালো। হ্যাঁ, তার জন্য তো ভালো, তো আপনার জন্য আরেকজনের ভালোটা কি আপনার জন্য ভালো না? আর আমরা তো কমপ্লিট এক্স্যাক্টলি, বিষয়টা হচ্ছে কম্পিটিটরের ভালো কখনোই আমার জন্য ভালো না, রাইট? সো আমরা সেক্ষেত্রে এটা আমার জন্য ভালো না, যদি ভালো না হয়ে থাকে সেক্ষেত্রে আমি এটাকে রেড মার্ক করে রাখতে পারি আমার বুঝার সুবিধার্থে। ক্লিয়ার বিষয়টা সবাই? জি ওকে, এইবার আসি কিওয়ার্ড ইন ইউআরএল। হ্যাঁ, ইউআরএল এ কিওয়ার্ডটা আছে কিনা সেটাও দেখতে হবে। আমাদের 6টা প্লেসমেন্টের একটা ছিল না কিওয়ার্ড ইন ইউআরএল? জি স্যার। জি। ওকে, সো আমরা একটু দেখি ইউআরএল হচ্ছে এটা, ইউআরএল বা পারমালিঙ্ক। এখানে কি কিওয়ার্ডটা আছে? জি আসছে। ইউজ ব্লেন্ডার ফর স্মুদি, দ্যাট মিন্স কিওয়ার্ডটা আছে। সো এটাও আমরা দিয়ে দেব কি ইয়েস। সো আমরা এটাকেও রেড মার্ক করে দিচ্ছি। ক্লাস কি তো- ল্যাগ করছে? না না, শুনতে পাচ্ছি। স্যার আপনার ভয়েসটা কেটে কেটে আসতেছে। হ্যালো, জি ওকে, শুনতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে। সো যেটা বলছিলাম যে আমরা কিওয়ার্ড ইন ইউআরএল, দ্যাট মিন্স এটাও ইয়েস। সো ওনার জন্য ইয়েস হলে তো অবশ্যই আমাদের জন্য ভালো না। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, এখানে ম্যাক্সিমামই রেড হবে। হ্যাঁ, সো এটা দেখেও ঘাবড়ানোর কিছু না। কি ব্যাপার, এই খুব নর্মাল বিষয়গুলো যদি উনি না করতে পারতো তাহলে কি উনি ফার্স্ট পেজে আসতে পারতো? অবভিয়াসলি নো। হ্যাঁ, না স্যার। এটা খুব অবভিয়াসলি স্বাভাবিক। স্যার। সো এটা রেড হলেও খুব বেশি প্রবলেম নেই। আচ্ছা, দেন বলা হচ্ছে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন। ডেসক্রিপশন বলতে এখানে কি বোঝানো হচ্ছে? বডি না মেটা ডেসক্রিপশন কোনটা? Meta মেটা ডেসক্রিপশন, রাইট, মেটা ডেসক্রিপশন। সো মেটা ডেসক্রিপশন জিনিসটাকে আমরা সবাই চিনি। হোয়াট ইজ মেটা ডেসক্রিপশন কি? মেটা টাইটেলের আন্ডারে নিচে যেটা থাকে এর মানে নিচে যেটা থাকে সেটাই তো 150 ওয়ার্ডের উপর যেটা খুব- থাকে সেটা হচ্ছে মেটা টেক্সট। খুব সিম্পল একটা অ্যান্সার দিয়ে দিলেন, তাই না? মেটা টাইটেলের নিচে যেটা থাকে সেটাকে মেটা ডেসক্রিপশন বলা হয়। আমি জানতে চাচ্ছি জিনিসটা কি। স্যার ওটা কিওয়ার্ডের ডিটেইলস স্যার। এবারে ডিটেইলস, এনি আইডিয়া? আর কারো কোনো আইডিয়া? না স্যার স্যার। পুরো পেজটা ওয়েবসাইটটা ডিটেল, জাস্ট একটা কিওয়ার্ড না তো, ওই ইউআরএল দিয়ে যে জিনিসগুলো পাওয়া যাবে বা যে সার্ভিসটা আমি প্রোভাইড করব, ওটা হচ্ছে সংক্ষেপে জাস্ট 150 ওয়ার্ডে যেটা হচ্ছে দেখা যায় সেটা হচ্ছে লেখা থাকে। ওকে, স্যার সো আপনি যেটা ক্লিয়ার করে বলেন। আচ্ছা আমি বলছি, বিষয়টা হচ্ছে আমরা যখন কোনো বই পড়ি, হ্যাঁ, বই পড়ার অভ্যাস আছে তো সবার নাকি? স্যার এটা সামারি স্যার। এক্স্যাক্ট। সো আমরা যারা বই পড়ি, বইয়ের প্রথমেই কি থাকে, একটা সামারি থাকে না, যে পুরো বইয়ের মধ্যে আমরা কি কি জানতে পারবো। প্রত্যেকটা বইয়ের একটা হিন্টস থাকে, অথবা একটা মুভির যে ট্রিজার থাকে না, ওই রকম আর কি বিষয়টা। হ্যাঁ, সো বিষয়টা হচ্ছে যে কি বলে এটাকে, আমরা যখন আমাদের কোনো একটা কন্টেন্টকে কোনো একটা বিষয় দ্বারা রিপ্রেজেন্ট করবো, অর্থাৎ শুধুমাত্র এই 2 থেকে 3 লাইন পরেই একটা মানুষ পুরো আইডিয়া পেয়ে যাবে আমার হোল কন্টেন্টের ভিতরে সেই ব্যক্তি কি কি পাবে। ক্লিয়ার বিষয়টা? অর্থাৎ জি এটা স্যার, হচ্ছে এক আমার কথায় একটা বললে পুরো, সারমর্ম। হ্যাঁ, সারমর্ম আর কি। আমার পুরো কন্টেন্টের একটা সামারি থাকবে, যেখান থেকে সেই ব্যক্তি জানতে পারবে যে আমার পুরো কন্টেন্টের ভিতরে সে কি কি জানতে পারবে বা শিখতে পারবে। এইটাকে বেসিক্যালি বলা হয় থাকে মেটা ডেসক্রিপশন। হ্যাঁ, সো এইটাকে মেটা ডেসক্রিপশন বলা হয়ে থাকে। এটা কি করে, আপনার পুরো কন্টেন্টটাকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, পুরো কন্টেন্টটাকে রিপ্রেজেন্ট করে।
সো এখানে বলা হচ্ছে কিওয়ার্ড ইন মেটা ডেসক্রিপশন, অর্থাৎ মেটা ডেসক্রিপশনের ভিতরে তোমার কিওয়ার্ডটা আছে কিনা সেই জিনিসটা দেখো। সো আমরা যদি আমাদের মেটা ডেসক্রিপশনটা দেখি যে এইখানে কি কিওয়ার্ডটা আছে, বেস্ট ব্লেন্ডার ফর স্মুদি আছে না? আছে স্যার। আছে কিন্তু। সো আমরা এখানেও দিয়ে দেব কি ইয়েস। আমাকে সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন তো, তাই না? So, আমি জি, এটাকে জি, রেড স্যার। মার্ক করে রেখেছি। ওকে, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনারা আগে আমাকে বলবেন, আপনারা তো সব, আমরা সবাই তো অডিট করেছি তাই না? জি জি, স্যার ওয়েবসাইট অডিটের মধ্যে দুইটা বিষয় ছিল, একটা হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স এন্ড কিওয়ার্ড প্রক্সিমিটি। হোয়াট ইজ কিওয়ার্ড প্রমিনেন্স, কে কে বলতে পারবো? স্যার অডিটে আমরা এটা পাইনি। আচ্ছা, অডিটে ছিল না তাই তো? ওকে, ঠিক আছে। জি, সো কিওয়ার্ড প্রমিনেন্স বিষয়টা কি? কিওয়ার্ড প্রমিনেন্স হচ্ছে আমার যে 6টা প্লেসমেন্টে কিওয়ার্ডটা থাকার কথা। 6টা প্লেসমেন্ট মনে আছে সবার? জি, ওকে, আমার 6টা প্লেসমেন্টে, যেই 6টা প্লেসমেন্টে আমার কিওয়ার্ডটা থাকার কথা, সেই 6টা প্লেসমেন্টে আমার কিওয়ার্ডটা কতটা শুরুর দিকে আছে, এটাকে বলা হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স। আমি আবারও বলে দিচ্ছি, যেই 6টা প্লেসমেন্টে আমার কিওয়ার্ডটা থাকার কথা, সেই 6টা প্লেসমেন্টে আমার কিওয়ার্ডটা কতটা শুরুর দিকে অথবা প্রথম দিকে আছে। লাইক কি, মেটা টাইটেলের কতটা প্রথম দিকে আছে, মেটা ডেসক্রিপশনের কতটা প্রথম দিকে আছে, ইউআরএল এর কতটা প্রথম দিকে আছে, হ্যাঁ, কন্টেন্টের কতটা প্রথম দিকে আছে, এবং হচ্ছে ফিচার ইমেজে অল্টারনেট ট্যাগে আছে কিনা, বা হচ্ছে কন্টেন্টের প্রথম 100 ওয়ার্ডের কতটা শুরুর দিকে আছে। এই জিনিসটাকেই বলা হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স। আমরা কি ক্লিয়ার সবাই বিষয়টা? জি স্যার। কারো কোনো কনফিউশন আছে? শুরুর দিকে বলতে যেমন শুরুর ধরেন দিকে UI বলতে প্রথম দিকে, যেমন দেখেন এখানে কি প্রথম দিকেই কিওয়ার্ডটা কি আছে না? আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ওয়ার্ডের পরে কিন্তু গিয়ে আমাদের কিওয়ার্ডটা আছে তাই না? বাট এইখানে কি আবার একদম প্রথম দিকেই আছে না? 10 এর পরে কি বেস্ট ব্লেন্ডার ফর স্মুথিস কিওয়ার্ডটা আছে, দেখা যাচ্ছে? জি স্যার জি স্যার। আচ্ছা, আবার সেম ভাবে আপনি যদি এখানে দেখেন, এখানে আবার কিন্তু দুইটা ওয়ার্ডের পরে আছে তাই না? দা 5 বেস্ট ব্লেন্ডার ফর স্মুথি, দা 5 দুইটা ওয়ার্ডের পরে আছে। সো এটাকে আমরা শুরুর দিকে ধরতে পারবো না। যদি দেখেন একটা ওয়ার্ডের পরেই আমার কিওয়ার্ডটা চলে আসে, দ্যাট মিন্স এটা প্রথম দিকে আছে। আবার সেম ভাবে এইখানে দেখেন ওনার আবার মেটা ডেসক্রিপশনে কি একদম শুরুর দিকে আছে না? জি স্যার। এইটা কি বেসিক্যালি বোঝানো হচ্ছে কতটা শুরুর দিকে বা প্রথম দিকে আছে। ক্লিয়ার আমরা সবাই বিষয়টা? জি, জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার যে বিষয়টা হচ্ছে এখানে কি লিখবেন, ইয়েস অর নো লিখবেন। এখানে দেখবেন যে যদি দেখেন 4টা জায়গাতেই শুরুর দিকে আছে, অর্থাৎ আমি যদি দেখি যে হ্যাঁ মেটা টাইটেলের শুরুর দিকে আছে বাট মেটা ডেসক্রিপশনের নাই, দ্যাট মিন্স দুইটার মধ্যে একটাতে আছে। ইউআরএল এ আছে তাই না? 3টার মধ্যে 2টাতে আছে। পোস্ট টাইটেলের শুরুর দিকে আছে, 4টার মধ্যে 3টাতেই আছে। সো এইভাবে একটু খুঁজে দেখবেন। যদি দেখেন যে হ্যাঁ 4টা জায়গাতেই ওনার কিওয়ার্ডটা শুরুর দিকে আছে, দ্যাট মিন্স ঠিক আছে এটা, হ্যাঁ। অর্থাৎ ম্যাক্সিমাম যেখানে থাকে সেইখানেই হচ্ছে আমরা কি করে দিব, ইয়েস দিয়ে দিব। সো আমরা এখানে যেহেতু 4টা জায়গায় যে ঠিক আছে, আমরা আপাতত এটাকে ইয়েস দিয়ে দিচ্ছি। আর ইয়েস হলে অবশ্যই আমার জন্য ভালো না, সো আমি এটাকেও রেড মার্ক করে দিচ্ছি। কিওয়ার্ড প্রমিনেন্স বিষয়টা সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করবেন। জি, জি স্যার clear. স্যার। ওকে, ঠিক আছে। এবার আসি কিওয়ার্ড প্রক্সিমিটি। হোয়াট ইজ কিওয়ার্ড প্রক্সিমিটি? ওইখানে ছিল কি, ওই 6টা প্লেসমেন্টে আমার কিওয়ার্ডটা কতটা শুরুর দিকে আছে। আর প্রক্সিমিটি হচ্ছে আমার কিওয়ার্ডটা কি একসাথে আছে নাকি ভেঙে ভেঙে আছে। ভেঙে ভেঙে আছে বলতে লাইক বেস্ট এক জায়গাতে, ব্লেন্ডার আবার মাঝখানে ওইটার ভিতরে কিছু ঢুকে গেল, পরে গিয়ে ব্লেন্ডার কথাটা আছে। এবার যদি আমরা একটু দেখি চলে, অনেক সময় দেখবেন এরকম কিন্তু হয়। যেমন আমি যদি একটু দেখি এইখানেই যদি খেয়াল করেন বেস্ট এইখানে তাই না, ব্লেন্ডার এখানে, স্মুদি এখানে, আবার যদি সেম এখানে কিন্তু আবার সবটা একসাথে আছে। এইখানে কি একসাথে আছে? না, এখানে বেস্ট আবার এই ব্লেন্ডার আছে, হ্যাঁ, স্মুথ তো দেখেন নাই। এইখানে কি একসাথে আছে? সবগুলোই কিন্তু আছে। দেখেন বেস্ট আছে, ব্লেন্ডারও আছে, স্মুদি আছে, কিন্তু একসাথে কি আছে? না, একসাথে স্যার। কিন্তু নাই। সো এই জিনিসটাই বোঝানো হচ্ছে কিওয়ার্ড প্রক্সিমিটি দ্বারা। কিওয়ার্ড প্রক্সিমিটি হচ্ছে আমি যে কিওয়ার্ডে র্যাঙ্কে যেতে চাচ্ছি, আমার কম্পিটিটরের ওই 6টা প্লেসমেন্টে কিওয়ার্ডটা কি একসাথে আছে নাকি ভেঙে ভেঙে আছে। সো একসাথে
আমি যখন কাজ করবো আমার ওয়েবসাইটের জন্য, তখন কি একসাথে থাকাটা বেটার হবে নাকি ভেঙে ভেঙে থাকাটা বেটার হবে বলেন তো? একসাথে একসাথে থাকাটা অবশ্যই বের হবে। একসাথে। তো আমার কম্পিটিটরের একসাথে ধরে নিলাম, আমি আর আপাতত চেক করলাম না এটা। সো আমি ধরে নিলাম একসাথে আছে, সো আমি এটা ইয়েস দিয়ে রেড মার্ক করে দিলাম। আপনারা একটু চেক করে নেবেন। এবার হচ্ছে টুইটার, তার সোশ্যাল সিগন্যাল অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে সে কতটা এঙ্গেজড থাকে। সো আমি একটা জিনিস বলে রাখি, আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং এ দীর্ঘদিন যাবত এঙ্গেজ আছি, বা আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করব, আমরা সোশ্যাল মিডিয়াতে খুব বেশি এঙ্গেজ থাকার প্রয়োজন আমাদের হয় না। কারণ আমাদের ম্যাক্সিমাম সেল আসে গুগল থেকে ডিরেক্টলি, আমাদের সোশ্যাল মিডিয়াতে খুব কম সেল আসে। আর অ্যাফিলিয়েট ওয়েবসাইটে, নট অনলি অ্যাফিলিয়েট ওয়েবসাইট, গুগল এখন যে জিনিসটা দেখে সেটা হচ্ছে যে যে কোনো ওয়েবসাইটে যখন ফেসবুক থেকে কোনো অডিয়েন্স যাবে, গুগল সেটাকে স্প্যামিং এর আওতায় ফেলে দেয়। হ্যাঁ, যদি অনেক বেশি অডিয়েন্স চলে যায়, তবে হ্যাঁ অ্যাডসেন্স রিলেটেড ওয়েবসাইট গুলোতে আমরা অডিয়েন্সকে চাইলে সোশ্যাল মিডিয়ার থ্রুতে নিতে পারি। বাট আমরা ধরেন আমি ব্লেন্ডার মেশিন সেল করবো, এখন যার ব্লেন্ডার মেশিন প্রয়োজন সে কি ফেসবুকে গিয়ে সার্চ করবে বলেন তো? না স্যার। না, সে কিন্তু ফেসবুকে গিয়ে সার্চ করবে না। সে ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% অডিয়েন্স হচ্ছে আমরা গুগল থেকে পাই। আর যদি সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজ থাকতে চান, সেক্ষেত্রে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য সবচাইতে ইফেক্টিভ সোশ্যাল মিডিয়া হচ্ছে পিন্টারেস্ট। হ্যাঁ, যদি অ্যাফিলিয়েট মার্কেটিং এর দিক থেকে চিন্তা করি আমি। আর লোকাল বিজনেসের জন্য বাংলাদেশে অবশ্যই ফেসবুক। হ্যাঁ, আর প্রফেশনাল প্ল্যাটফর্ম হিসেবে লিঙ্কডইন আছে। আর এমনিতে লোকাল বিজনেসের জন্য ইনস্টাগ্রামও ভালো, নিশ বেস কাজ করার জন্য। সো আরো অনেক কিছু আছে যেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে শিখতে পারবেন। বাট আমি যেটা বলছি যে আমরা খুব বেশি সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজমেন্ট দেখাবো না, কারণ সোশ্যাল মিডিয়াতে খুব বেশি এঙ্গেজ থাকতে গুগল আবার সেই জিনিসটাকে ভালোভাবে প্রায়োরিটি দেয় না। সো তারপরেও যদি দেখতে চান আপনার কম্পিটিটররা সোশ্যাল মিডিয়াতে কতটা এঙ্গেজড, আপনারা সেই জন্য আশা করি আপনারা এই প্লাগইনটার সাথে সবাই পরিচিত। সেটার নাম হচ্ছে এসইও কোয়াক, আমরা সবাই চিনি না? জি সো এসইও কোয়াক, এটার একটা এক্সটেনশন আছে। আপনারা সবাই এই এক্সটেনশনটাকে এখানে কোনো অ্যাকাউন্ট কিচ্ছু তৈরি করতে হবে না, জাস্ট গুগল ক্রোমের একটা এক্সটেনশন আছে, অ্যাড টু ক্রোম দিয়ে সবাই অ্যাড করতে পারবো তো? জি স্যার। ওকে, ঠিক আছে। সো আমি হচ্ছে এইখান থেকে এসইও কোয়াকটাকে এইখান থেকে জাস্ট অন করে নিব। অন করে নেওয়ার পরে আপনারা এখানে চলে আসবেন। আসার পরেই দেখেন আমি তার সোশ্যাল মিডিয়াতে কিন্তু এঙ্গেজমেন্ট দেখেন তো, ফেসবুকে কি সে খুব বেশি এঙ্গেজড? নট অ্যাপ্লিকেবল না। আমি যদি দেখি এখানে পিন্টারেস্টে আছে না, তার এঙ্গেজমেন্ট কিছুটা, পিন কাউন্ট হয়েছে একটা। সো তারপরেও একটু দেখে নিবেন সোশ্যাল মিডিয়ার কোনটা কোনটা এখানে দেখাচ্ছে। সবাই কি শুনতে পাচ্ছি? জি স্যার। ওকে, সো যেটা বলছিলাম যে আমাদের আসলে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি এঙ্গেজ থাকার প্রয়োজন হবে না। আমরা জাস্ট যদি এঙ্গেজ থাকি সেক্ষেত্রে আমরা পিন্টারেস্টে এঙ্গেজ থাকার ট্রাই করব, আর বাকিগুলোতে খুব বেশি এঙ্গেজমেন্টের প্রয়োজন হবে না। তবে হ্যাঁ, আমাদের কাস্টমার যদি আমারটা শেয়ার করতে চায় শেয়ার করতে পারবে, নোট ইস্যু। হ্যাঁ, ওকে। সো একটু দেখে নেবেন, দেখে হচ্ছে আপনারা আপনাদের মতো করে এখানে বসায় নেবেন। লাইক আমরা দেখেছিলাম টুইটারে 0, ফেসবুকে 0, গুগল প্লাস। ওকে, এটা যেহেতু নেই আমি এটাকে ক্লিয়ার করে দিয়েছিলাম। স্যার, গুগল প্লাস বাংলাদেশে নাই তো মনে হয় এখন, জি না? জি জি, সেজন্যই এটা এখন অ্যাভেলেবেল না। ঠিক আছে, দেন হচ্ছে পিন্টারেস্টে তার একটা আছে, লিঙ্কডইনে 0। ওকে, এইভাবে হচ্ছে দিয়ে জাস্ট অ্যানালাইসিস করে নিলেন, দেন আমরা চলে আসবো অন পেজ। আচ্ছা, এবার আমাকে একটু বলেন হ্যাঁ। জেনারেল অ্যানালাইসিসে কারো কোনো প্রবলেম আছে কিনা? জি স্যার, আমার আছে। না, কোথায়? আমি হচ্ছে একটা কোশ্চেন আছে আর কি, প্রবলেম না। কোশ্চেনটা হচ্ছে বলেন। কিওয়ার্ড প্রক্সিমিটিতে আমি যে হুম। 6টা কন্ডিশনের আন্ডারে চেক করব, ওটা মানে কাজটা অনেকটা কিওয়ার্ড প্লেসমেন্টের মতোই জি কাছাকাছি। জি জি, তো কিওয়ার্ড ওই- প্লেসমেন্ট। আচ্ছা, তো ওই কাজগুলা যে আমি আগেরটা কিওয়ার্ড প্লেসমেন্টে যে 6টা ধাপ করব, আমি প্রক্সিমিটিতেও অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ওই 6টা ধাপই করব জি জি, পরবর্তীতে। এক্স্যাক্টলি ওই জিনিসটাই। জি জি স্যার, আর চেক করব হচ্ছে ডিসটেন্স বিটুইন কিওয়ার্ড ফ্রেজেস, তাই তো? এক্স্যাক্টলি, কিওয়ার্ড ফ্রেজেস বা ওয়ার্ড ফ্রেজেস আর কি। হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার। ঠিক আছে। ওকে, এবার আসি হচ্ছে অন পেজ। আই থিঙ্ক আর কারো খুব ইজি একটা বিষয়, এটা আপনারা খুব ইজিলি করে ফেলতে পারবেন। দেন আসি অন পেজ অ্যানালাইসিস। আরো মজার বিষয় হচ্ছে অন পেজ অ্যানালাইসিস এর কাজটা আমরা এখন করব। সেটা হচ্ছে পুরো কাজটা আমরা করে ফেলতে পারবো শুধুমাত্র একটা এক্সটেনশনের মাধ্যমেই। সেম ভাবে এখানেও ওই ইউআরএলটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার হচ্ছে ইউআরএল ক্যারেক্টার। এগুলো আই থিঙ্ক আপনারা সবাই জানেন, তারপরে আমি বলছি। ইউআরএল ক্যারেক্টার, ইউআরএল তো সবাই চিনি, আমাদের যে পারমালিঙ্ক।
সো ইউআরএল কত ক্যারেক্টার হলে স্ট্যান্ডার্ড বলে মনে হয় আপনাদের কাছে? স্যার জানি না। না, এটা জানা জরুরি, এটা 100% কনফার্ম। আমি স্যার হচ্ছে আপনাদেরকে ওয়েবসাইট অডিটের ক্লাসে বলেছিলেন এবং দেখিয়েছিলেন ইউআরএল ক্যারেক্টার কত হওয়া উচিত এসইও ফ্রেন্ডলি হতে হলে। স্যার ইউআরএল ক্যারেক্টার আমার জানার মতো হয়তো বলে নাই, বলতেও পারে, আমাদের হয়তো বলছিল টাইটেলেরটা, আর এই মেটা টাইটেল Okay, ঠিক আছে। এগুলো। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু লিখে রাখেন সবাই। ইউআরএল হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ক্যারেক্টার হচ্ছে 45 এর নিচে। ইউআরএল ক্যারেক্টার সবসময় মনে রাখবেন যত ছোট হবে তত ভালো, বাট ইউআরএল অবশ্যই কিওয়ার্ডটা থাকতে হবে। সো 45 ক্যারেক্টার পর্যন্ত আমরা ইউআরএলটা নিব, ঠিক আছে? কত? আর ম্যাক্সিমাম যদি যাই সেক্ষেত্রে 50, বাট এর উপরে আমরা যাব না। ম্যাক্সিমাম গেলে 50, হ্যাঁ, কিন্তু 45 হচ্ছে স্ট্যান্ডার্ড ক্যারেক্টার। সবাই একটু লিখে রাখি, হ্যাঁ। ওকে, এখন কথা হচ্ছে আমার কম্পিটিটর কত ক্যারেক্টার ইউজ করছে, এটাকে আমি এইভাবে একটা একটা করে গুনবো? বলেন তো। না, এইভাবে একটা একটা করে গুনার কোনো প্রয়োজন নেই। আর আমাদের একটা টুলস আছে বা এক্সটেনশন আছে, এটার নাম হচ্ছে কি এসইও কোয়াক। সো আমরা এটাতে যাব, এটাতে ক্লিক করব। ওই পেজে যাওয়ার পরে এই যে দেখেন ডায়াগনোসিস একটা রিপোর্ট দেখতে পাচ্ছি সবাই, জি স্যার। এটাতে ক্লিক করব জাস্ট। এবার দেখেন আমার কম্পিটিটর কত ক্যারেক্টার দিয়েছে, 44 ক্যারেক্টার দিয়েছে, তাই না? ইউআরএল দেখতে পাচ্ছি না? জি সো 44, দ্যাট জি, মিন্স জি। এটা কি স্ট্যান্ডার্ড নাকি অ্যাভারেজ? স্ট্যান্ডার্ড। অবশ্যই Standard, স্ট্যান্ডার্ড। sir. সো আমি এটাকে 44 দিয়ে এটাকে চাইলে আমি এখানে গ্রিন মার্ক করে রাখতে পারি, সরি তার জন্য স্ট্যান্ডার্ড, দ্যাট মিন্স আমি এটাকে আপাতত রেড মার্ক করে রাখছি। হ্যাঁ, ধরেন আপনারা এখানে কি করবেন, যদি এটা হয় লাইক 60, উনি ইউজ করলো 60 ক্যারেক্টার্স, সো আপনি গেলে লিখে দিবেন যে ইউআরএল শুড বি 45 ক্যারেক্টার্স, হ্যাঁ। সো এইভাবে আপনার সাজেশনটা দিয়ে দিবেন। আচ্ছা, এবার আসি টাইটেল ক্যারেক্টার। সো টাইটেল বলতে এখানে যে 57 জিনিসটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে কি মেটা টাইটেল, হ্যাঁ। পোস্ট টাইটেলটা কিন্তু আমার হাতে, আমার পোস্টের মধ্যে আমি যত টাইটেল ইচ্ছা তত দিব, বাট মেটা টাইটেল আমার হাতে না, এটা হচ্ছে গুগলের হাতে। সো গুগলের টাইটেলটা দেওয়ার জন্য, গুগলের মধ্যে মেটা টাইটেলটা দেওয়ার জন্য একটা স্ট্যান্ডার্ড আপনাকে বজায় রাখতে হবে, এবং সেই টাইটেলের ক্যারেক্টারটা কত? স্যার গুগল অনুযায়ী 65, হ্যাঁ, 10 স্যার, থেকে 65, 57 বাট স্ট্যান্ডার্ড কত? 57। আচ্ছা 57। 57। ওকে, এবার আমাকে একটা জিনিস বলবেন, আমি যদি 57 এর বেশি দেই তাতে করে কি প্রবলেম হতে পারে, আমাকে যদি একটু কেউ বলতেন। স্যার আমার প্রবলেমটা টাইটেলটা হয়তো সম্পূর্ণ আমার আসার title টা পরে show ডট ডট করবে ডট না। ডট আসবে। ডট ডট এরকম চলে আসবে, তাই তো? জি স্যার। ও জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এবার আমাকে বলেন তো, এই টাইটেলটা বড় না এই টাইটেলটা বড়? স্যার 7 নাম্বারটা মনে হইতেছে, মানে Sure. ফার্স্ট লোকে আমার মনে হইতেছে স্যার। আচ্ছা ঠিক আছে, আপনার মনে হচ্ছে। আচ্ছা আমি আরেকটা কিওয়ার্ড লিখে সার্চ করি, চলে। আমি যদি একটু দেই, ধরেন আমি এটা লিখে সার্চ করলাম, বেস্ট চারকোল স্মোকার, হ্যাঁ, এটা লিখে সার্চ করলাম। আচ্ছা এবার একটু খেয়াল করেন তো, এই যে টাইটেল গুলো আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই টাইটেলটা কি কোনো অ্যাঙ্গেল থেকে ছোট মনে হচ্ছে আমাদের ওই এটা থেকে, লাইক এগুলো থেকে? আচ্ছা এই টাইটেলটা এইখানে একটু দেখি আমরা, যে এটা বড় নাকি এটা বড়, এবার বলেন। আমরা আচ্ছা এইটাই তো দেখেছিলাম, তাই না? আই থিঙ্ক 6 নাম্বারটাই বড় হবে। সেম ভাবে আমি যদি আরো যাই, এই যে দেখেন এইটার চাইতে কি 7 নাম্বারের চাইতে কি এটা বড় না মোটামুটি? আবার সেম ভাবে যদি ফোর্থ সেটটা দেখেন, ফোর্থ সেটটা কি সবটা শো করছে? না স্যার এন্ড এর শো পরে করছে একটু না, dot আছে। না এখানে কিন্তু ডট ডট এরা দিয়েছে। ডট ডট এর পরে যদি কোনো কিছু না থাকতো দ্যাট মিন্স এটা শো করছে না, বাট আমি দেখতে পাচ্ছি ফোর্থ সেটটা কিন্তু সবটা শো করছে, তাই না? এখন একটা ছোট্ট জিনিস আপনারা মাথায় রাখবেন, অনেক সময় দেখবেন আমি অনেক বড় টাইটেল দেখতেছি, ওদেরটা শো করতেছে, বাট অনেকের ছোট টাইটেল কিন্তু তারটা শো করছে না। কেন? রিজনটা কি? আমরা তো একটা রিজন জানি, সেটা হচ্ছে 57 ক্যারেক্টার না হলেই নাকি কি হবে না, আমাদেরটা শো করবে না 57 এর উপরে দিলে, তাই তো? আদৌ কি তাই? হ্যালো, না স্যার শো করবে তো, এই যে বলেন যে ডট ডট আসার এক্স্যাক্টলি পরে শো পুরোটা আবার করবে। পিছনে আমি থাকবে। বলছি আমি যদি 57 এর উপরেও দেই আমারটা শো করবে,
এখন আপনারা একটা জিনিস, এটা আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, খুব ছোট্ট দুইটা হোমওয়ার্ক থাকবে এটা নিয়ে, আরেকটা আমি একটু পরেই বলছি। যে আমার মেটা টাইটেল আমি 57 ক্যারেক্টারের দেওয়ার পরেও শো করছে না, ভিতরে দেওয়ার পরেও, আর অনেকে 57 এর বেশি দিয়েও তারটা কেন শো করছে। হ্যাঁ, এটা আপনারা খুঁজে বের করবেন। ক্লিয়ার সবাই? তবে হ্যাঁ, স্ট্যান্ডার্ড ক্যারেক্টার হচ্ছে জি 57, এই জিনিসটা মাথায় রাখবো। সো আমি আমার কম্পিটিটরটা দেখি সে কতটা ক্যারেক্টার ইউজ করছে, 72 ক্যারেক্টার্স ইউজ করেছে, তাই না? সো 72 ক্যারেক্টার্স, খুব স্বাভাবিকভাবে এটা কি জি অপটিমাইজ নাকি নন অপটিমাইজ? সো নন আমি এখানে অপটিমাইজ। লিখে দিব 72, এটাকে আমি গ্রিন মার্ক করে দিতে পারি যেহেতু তার জন্য এটা অপটিমাইজ না। সো এখানে আপনি আবার একটা সাজেশন লিখে দিবেন, হ্যাঁ, যে এটা কত হওয়া উচিত। এবার আসি সেম ভাবে মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন ক্যারেক্টার কত হওয়া উচিত? 150 150 হচ্ছে স্ট্যান্ডার্ড, তাই তো? এই ক্ষেত্রেও ছোট হলেই বেটার। 150 হচ্ছে স্ট্যান্ডার্ড, 145 টু 150, এর বেশি আমরা যাব না। সো মেটা ডেসক্রিপশনের ক্ষেত্রেও সেম ঘটনাটাই ঘটে। হ্যাঁ, আমি যদি একটু বলি আপনাদেরকে দেখাই, দেখি এখানে এরকম ঘটনা। এই যে দেখেন এইখানে কত বড় মেটা ডেসক্রিপশন না, বাট জি এইখানে কতটুকু মেটা ডেসক্রিপশন, কোনটা বড়? উপরেরটা। উপরেরটা বড়, বাট ওনারটা শো করছে, বাট এটা শো করছে না কেন? সেম এই রিজনটাও আপনারা খুঁজে বের করে আমাকে জানাবেন। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, দেখি কে কত ভালো অ্যানালাইসিস করে। রেজাল্টটা অবশ্যই গ্রুপে পোস্ট করবেন, হ্যাঁ, অর্থাৎ আপনি যেটা বুঝেছেন ঠিক সেইটাই পোস্ট করবেন। ফাইনালি আমি পরবর্তীতে গিয়ে অ্যান্সারটা দিব, আমি নেক্সট ক্লাসেও অ্যান্সারটা দিব না, বাট আমি চাই আপনারা নেক্সট ক্লাসের আগে আমাকে সবাই এই জিনিসটা জানান যে আমার কাছে মনে হয়েছে এই কারণে গুগল মেটা টাইটেল বা মেটা ডেসক্রিপশনটাকে শো করে না, বা এই কারণে শো করে। ঠিক আছে? জি ওকে, ভেরি গুড। আচ্ছা, এখানে মাঝখানে আরেকটা বিষয় ছিল, সেটা ছিল কি ক্যানোনিক্যাল ট্যাগ। আচ্ছা, এটা নিয়ে আমার এখানেও মেবি আছে, আমি একটু দেখি। না, এখানে অ্যাড করে নেই। সো আমি এখানে একটু আরেকটু দেখিয়ে দিই আপনাদেরকে যে ক্যানোনিক্যাল ট্যাগ, হোয়াট ইজ ক্যানোনিক্যাল ট্যাগ, কে কে বলতে পারবো? স্যার, ইয়া না, ডুপ্লিকেট আপনি বলবেন ওয়েবসাইট না, কে আপনি বলবেন না, আমি একটু নাম ধরে প্রশ্ন করি, দেখি কে কে বলতে পারছি। আমাকে বলবেন হচ্ছে শাহরুজ্জামান, শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি বলতে পারবেন যে হোয়াট ইজ জি স্যার। ক্যানোনিক্যাল ট্যাগ? স্যার ক্যানোনিক্যাল ট্যাগ হচ্ছে স্যার মানে রিডিরেকশন কে বোঝায়। যেমন স্যার আমার একটা পেজ, একটা ওয়েবসাইটে যেমন 7টা পেজ, তার ভিতর থেকে একটা পেজ আছে যেটাতে আমি ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করছি। যেমন ওইটাতে যদি আমি মানে ওই মানে আমাদের যে টাইটেলটা মানে ওই ইউআরএলটা যদি আমরা দিয়ে থাকি তাহলে আমাদেরকে হোম পেজে নিয়ে ছেড়ে দিবে, এমন কিছু স্যার। এই ক্ষেত্রে স্যার মানে ওই যে গুগল প্ল্যানটি দেয় আর কি, ওয়েবসাইটকে আচ্ছা, প্ল্যানটি একটা দেয়। সেকেন্ড, এবার একটা সেকেন্ড, একটু সময় দেবেন আমাকে, হ্যাঁ? হ্যাঁ ওকে, সো আরেকবার যদি কাইন্ডলি বলতেন। স্যার, ক্যানোনিক্যাল ট্যাগ বলতে আমি যেটা বুঝি সেটা স্যার রিডিরেকশন। এক কথায় যেটা আছে সেটা হচ্ছে রিডিরেকশন। যাতে আমার আমার ওয়েবসাইটে যদি কোনো ডুপ্লিকেট পেজ থাকে, সেটা যদি আমি ডুপ্লিকেট পেজটাকে যদি আমি ক্যানোনিক্যাল দিয়ে আমি উল্লেখ করে দিই তাহলে গুগলের কাছ থেকে প্ল্যান্টিক হওয়ার মানে যেই ভয়টা থাকে বিষয়টা ওটা হচ্ছে থাকবে কি, আপনার একটা কন্টেন্ট, হ্যাঁ, লাইক ধরেন একটা ওয়েবসাইটের টোটাল ভার্সন থাকে কয়টা? আমরা সবাই জানি 2টা ভার্সন। 4টা ভার্সন। হ্যাঁ, একটা ওয়েবসাইটের টোটাল ভার্সন হচ্ছে কয়টা? 4টা। 4টা। একটা হচ্ছে এইচটিটিপি, আচ্ছা। একটা হচ্ছে এইচটিটিপিএস, একটা হচ্ছে www.https, আর একটা হচ্ছে www.http। এই 4টা ভার্সন থাকে। এখন আপনার জি স্যার। ওয়েবসাইটটা ধরেন কোনো কারণে 2টা বা 4টা ভার্সনই আছে, তখন আপনি যখন একটা কন্টেন্ট আপলোড করছেন, ঠিক আছে, So, জি স্যার। যখন আপলোড করছেন তখন ওই কন্টেন্টটা কি 4টা ভার্সনে আপলোড হচ্ছে না? তখন কিন্তু জি গুগল কনফিউজ হয়ে যাবে, বাট লিঙ্ক গুলো কি ডিফারেন্ট ডিফারেন্ট বুঝাচ্ছে না? বুঝাচ্ছে, জি স্যার। গুগল বুঝতে পারতেছে ওয়েবসাইট একটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট লিঙ্ক। তখন গুগলের মাথায় হচ্ছে নষ্ট হয়ে যায় যে কি ব্যাপার, একটা কন্টেন্ট আমি 4টা ভার্সনে পাচ্ছি। হ্যাঁ, সো দ্যাট আমি এখন র্যাঙ্কে দিব কোনটাকে? ঠিক আছে, সো এটা কি বোঝানো হচ্ছে
সো সেই জন্য Canon- গুগল কনফিউজ হয়ে যায়, আর তার জন্য আমরা বেসিক্যালি কি করি, ক্যানোনিক্যাল ট্যাগের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের ওই একটাকে প্রায়োরিটি দিয়ে দিই। অর্থাৎ গুগলকে বলে দিই যে গুগল, তুমি যদি আমার এটাকে অন্য কোনো লিঙ্কে পাও, তুমি আমার এই লিঙ্কটাকে প্রায়োরিটি দিবে। অর্থাৎ ক্যানোনিক্যাল ট্যাগের মাধ্যমে, হ্যাঁ, আমরা স্পেসিফিক কোনো একটা লিঙ্ককে প্রায়োরিটি বেস সেট করে দিই। ঠিক আছে, ক্যানোনিক্যাল ট্যাগের মাধ্যমে এটা হচ্ছে একটা ট্যাগ বা কোড, যেই কোডটা রিডিরেকশনের কাজে ইউজ করা হয়, এবং এই কোডের মাধ্যমে আমি আমার ডুপ্লিকেট লিঙ্কটাকে সলিউশনে নিয়ে আসতে পারি। ক্লিয়ার সবাই? হ্যাঁ। ওকে, ঠিক আছে। আর ক্যানোনিক্যাল কিভাবে করতে হয় আই থিঙ্ক শুভ ভাই আপনাদেরকে অলরেডি দেখিয়েছেন। আর আরেকটা মজার বিষয় হচ্ছে, আমরা যারা ওয়ার্ডপ্রেসে কাজ করে থাকি, আমাদের আলাদা পেজের জন্য কোনো ক্যানোনিক্যাল ট্যাগ তৈরি করতে হয় না, কারণ ওয়ার্ডপ্রেসের প্রত্যেকটা পেজের জন্য একটা করে ক্যানোনিক্যাল ট্যাগ অটোমেটিক তৈরি হয়ে যায়। হ্যাঁ, তো আমাদের আর আলাদাভাবে কি করতে হবে না, এটার জন্য ক্যানোনিক্যাল তৈরি করতে হবে না। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। ওকে, সো আমরা এখানে, আচ্ছা, এখানে ম্যাটা ডেসক্রিপশনটা আমরা দিয়ে দিই। ওনারটা কত ছিল ম্যাটা ডেসক্রিপশন ক্যারেক্টার? আমরা দেখেছিলাম দেখি নাই স্যার। ম্যাটা ডেসক্রিপশন 194 ক্যারেক্টার, তাই তো? 194। 194। আচ্ছা, আরেকটা বিষয় একটু মাথায় রাখেন সবাই, যে এটা কিন্তু যে বিষয়টা হয় যে ক্যানোনিক্যাল ম্যাটা ডেসক্রিপশন কিন্তু শুধুমাত্র যে 157 ক্যারেক্টার বা ক্যারেক্টারের উপর বেস করে দিলেই আপনারটা শো করবে এরকম না। ম্যাটা ডেসক্রিপশন লেখার জন্য আপনাকে 3টা জিনিস, হ্যাঁ, মেনটেন করতে হবে। কি কি মেনটেন করতে হবে আমি বলে দিই। একটা হচ্ছে, একটা সেকেন্ড, ওকে, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সবাই একটু লিখে রাখেন, সেটা কি, যে আমরা আমাদের ম্যাটা ডেসক্রিপশন লেখার সময় কোন 3টা বিষয় অবশ্যই মাথায় রাখবো। ফার্স্ট অফ অল, মেটা ডেসক্রিপশনটা অবশ্যই আমরা অ্যাক্টিভ ভয়েসে লিখবো। কিভাবে লিখবো? অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে লিখবো। সেকেন্ডলি, মেটা ডেসক্রিপশনের ভিতরে অবশ্যই আমার ফোকাস কিওয়ার্ডটাকে একবার ইউজ করব। থার্ডলি, অবশ্যই একটা এলএসআই কিওয়ার্ড আমার মেটা ডেসক্রিপশনে ইউজ করব। ক্লিয়ার সবাই? স্যার ফোকাস কিওয়ার্ড কি একবার ইউজ করা যাবে? একবার Focus একবার একবার, keyword টা? এর বেশি ইউজ করব না। হ্যাঁ, আমি আমার ফোকাস কিওয়ার্ডটাকে একবার ইউজ করব, আমি আমার একটা এলএসআই কিওয়ার্ড ইউজ করব, আর হচ্ছে কি করব, অবশ্যই অ্যাক্টিভ ভয়েসে লিখবো। ঠিক আছে, জি। সো এই বিষয়গুলো মেনটেন করে আমরা হচ্ছে কি করব, আমাদের মেটা ডেসক্রিপশনটা লেখার ট্রাই করব, তাহলে দেখবেন গুগল আপনার মেটা ডেসক্রিপশনটা শো করার পসিবিলিটি 90%। ওকে, এবার আসি হেডিং। হেডিং তো সবাই চিনি নাকি? H1। হেডিং কয় ধরনের হয়? হেডিং 6 ধরনের হয়। কয় ধরনের হয়? 6 ধরনের। 6 ধরনের। 6 ধরনের। 1 থেকে এই 6 পর্যন্ত, তাই তো? জি সো স্যার। জি স্যার। আমরা আমাকে এটার অ্যান্সার যে দিতে পারবেন, এক চান্সে যে এটার অ্যান্সার দিতে পারবেন, তার জন্য একটা গিফট আছে। সেই গিফটটা দিব হচ্ছে আমাদের ক্যাম্পাস খুললে, যখন অফলাইনে আসবেন তখন। বাট একবারই সুযোগ, সেটা হচ্ছে আমাকে চ্যাট বক্সে লিখে অ্যান্সারটা দিতে হবে। হ্যাঁ, মুখে বলা যাবে না। একটা ওয়েবসাইটে কয়টা H1 থাকবে, জাস্ট সবাই চ্যাট বক্সে লিখে দিতে হবে। যে তাড়াতাড়ি অ্যান্সার দিতে পারবেন তার মধ্যে থেকে। ওকে, অনেকেই অ্যান্সার দিয়ে দিচ্ছেন, এখনো অনেকে অ্যান্সার দিচ্ছেন না। স্যার 1 স্যার, আমি চ্যাট করতে পারতেছি না স্যার। ওকে, আমি দেখতে পাচ্ছি যে সবাই অ্যান্সার দিয়েছেন একটি 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 একটি। ভেরি গুড। আর কেউ অ্যান্সার দিবেন না? স্যার এটা কি আচ্ছা, ঠিক আছে, আমি একটা যদি পেজে? বলি স্যার আমার যে চ্যাটের অপশনটা আরমান হুসাইন একজন আছেন, উনি লিখেছেন অনেকগুলা। আরমান হুসাইন শুনতে পাচ্ছেন?
আরমান হুসাইন। জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, আরমান হুসাইন, আপনি কোন বেসিসে লিখলেন অনেকগুলো? স্যার একটা একটা ওয়েবসাইট। পেজ, স্যার একটা পেজে একটা H1 থাকতে পারে, কিন্তু একটা ওয়েবসাইটে তো অনেকগুলো পেজ থাকে, অনেকগুলো পেজে তো। গট ইট। ওকে, ঠিক আছে, বাকি সবার অ্যান্সারটা ভুল হয়েছে, শুধুমাত্র একজনের অ্যান্সারটাই ঠিক হয়েছে, যিনি লিখেছেন আমরা আসলে কোয়েশ্চেনের আগে অ্যান্সার দিয়ে দিতে চেয়েছি, যার জন্য আমাদের সবার অ্যান্সারটাই ভুল হয়েছে। আমি প্রশ্ন করেছি যে একটা ওয়েবসাইটে কয়টা H1 থাকতে পারে, ঠিক না? এখন আমার একটা ওয়েবসাইটে 100টা কন্টেন্ট আছে বা 100টা পেজ আছে, সবগুলোর জন্য কি আমি একটা H1 ইউজ করব? নো তাহলে স্যার, কোশ্চেনের মধ্যে কনফিউশন ছিল, তারা কোয়েশ্চেনের মধ্যে কনফিউশন ছিল না, শোনার মধ্যে কনফিউশন ছিল। হ্যাঁ, আমরা লাইক অ্যান্সার দেওয়ার জন্য তাড়াহুড়ো করেছি বেশি, তাই না? জি ওকে, ঠিক আছে, তাড়াহুড়া, এটা দিয়ে বোঝা গেছে যে কোনো কিছুতে তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়ার কোনো জিনিস সঠিক হয় না, ঠিক আছে? জি স্যার। সো আমাদের ওয়েবসাইটে একটা H1 থাকবে তখনই যখন এটা একটা পেজের কথা বলা হবে, আর বাকি প্রত্যেকটা পেজের জন্য একটা করে H1 থাকবে। সো এখানে যে জিনিসটা বলা হচ্ছে হেডিং, তার হেডিং গুলো ঠিক আছে কিনা, যেমন আমরা যদি দেখি সে এই পেজের জন্য একটা H1 ইউজ করেছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা জানি H2, H3, H4 এগুলার ইউজ করার যদিও স্পেসিফিক কোনো লিমিটেশন নেই, তাই তো, যে কতটা ইউজ করব, বাট তারপরেও আমি বলে দিচ্ছি, আপনারা একটু লিখে রাখেন সবাই। সেটা হচ্ছে কি যে H2, H3, H4 এগুলো আমরা কোনোটাই 10টার বেশি ইউজ করব না। কয়টার বেশি? 10টা। 10টার বেশি ইউজ করব না। আরেকটা জিনিস হচ্ছে H2, H3, H4 এগুলাতে সবসময় চেষ্টা করব আমাদের LSI কিওয়ার্ড গুলো ইউজ করার জন্য। হ্যাঁ, কি ইউজ করার জন্য? LSI, এগুলোকে সাব হেডিং বলা হয়। সো আমরা এগুলোকে কি করব? LSI কিওয়ার্ড ইউজ করব। সো আমি যদি দেখি আমার কম্পিটিটর কি করেছে, আমার কম্পিটিটর যে জিনিসটা দেখতে পাচ্ছি H1 একটা ভেরি গুড, H2 4টা, H3 19টা, এটা ঠিক হয় নাই, H4 5, আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমরা সবসময় চেষ্টা করবেন H4 পর্যন্ত ইউজ করার জন্য। হ্যাঁ, 5, 6 ইউজ না করলেও কোনো প্রবলেম নেই, বা আমিও বেসিক্যালি ইউজ করি না। সো এটা ইউজ না করলেও খুব বেশি প্রবলেম আপনাদের হবে না। অনেক বড় কন্টেন্ট হয়ে গেলে তখন 5, 6 ইউজ করবেন, বাট আপাতত আমরা কত পর্যন্ত ইউজ করব? H1 থেকে H4 পর্যন্ত। হ্যাঁ, H1 থেকে H4 পর্যন্ত আমরা ইউজ করব। দেন হচ্ছে H1 একটা, আর H2, H3, H4 ম্যাক্সিমাম কয়টা ইউজ করব? 10টা। ম্যাক্সিমাম আমরা 10টা ইউজ করব। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, ঠিক আছে। সো ধরেন আমি হেডিং এর ক্ষেত্রে ওকে দিয়ে দিলাম। আচ্ছা, এবার আসি ইমেজ। ইমেজ মানে হচ্ছে কি? ইমেজের অল্টারনেট ট্যাগ। ইমেজের অল্টারনেট ট্যাগ কি আমরা সবাই জানি তো? জি স্যার। বাকিরা জানি না, শুধু একজনই কথা বলছে। জানি স্যার। বলেন। জি স্যার, স্যার, এই যে জানি। ইমেজের উপর ক্লিক করলে যে একটা লেখা আসে যে এই ইমেজটা কি, সেই জিনিসটা না, অল্টার টেক্সটটা, আচ্ছা, ঠিক আছে। ইমেজের নামটা দিই আমরা। ওকে, সো আমি যদি একটু দেখাই, এই যে দেখেন আমি তো এটার উপরে মাউসটা রাখলাম, বাট কোনো ধরনের লেখা তো আসতেছে না, তাই না? স্যার রাইট ক্লিক। বাট এটাতে কি অল্টারনেট ট্যাগ আছে? অবশ্যই অল্টারনেট ট্যাগ আছে। হ্যাঁ, অল্টারনেট ট্যাগ বেসিক্যালি দুই ধরনের হয়। অবশ্যই একটা স্যার, এটা ব্যাক আমরা এন্ডে। এইখান থেকে যদি আমরা ইন্সপেক্টে চলে যাই, ইন্সপেক্টে গিয়ে এই যে দেখেন এখানে লেখা চলে আসবে অল্টারনেট ট্যাগ। একটু যদি খেয়াল করেন এখানেই থাকবে, দেখবেন এই যে দেখেন ALT আছে, ডেলিশিয়াস জি স্মুদি স্যার। আছে না? জি স্যার। আছে কিন্তু। সো অনেক সময় এখানে শো করে না, বাট দ্যাট ডাজন্ট মিন যে এই ইমেজে অল্টারনেট ট্যাগ নেই, ঠিক আছে? ওকে, সো আমরা দেখতে পাচ্ছি আমার এইখানে আমার কম্পিটিটর ওয়েবসাইটে অল ইমেজেস হ্যাভ অল্টারনেট অ্যাট্রিবিউট। দ্যাট মিন্স তার পুরো সবকিছুতে অল্টারনেট ট্যাগ আছে, প্রত্যেকটা ইমেজই। সো আমরা এটা দিয়ে দিব ওকে। এবার আসি টেক্সট টু HTML রেশিও। হ্যাঁ, টেক্সট টু HTML রেশিও, এটার মানে হচ্ছে কি একটা ওয়েবসাইটকে বেসিক্যালি গুগল সবসময় কোডিং এর ভাষাতেই পড়ে। হ্যাঁ, বাট তারপরেও গুগল সাজেস্ট করে তোমার ওয়েবসাইটে কি থাকবে, কোডের পাশাপাশি টেক্সটও থাকবে, ঠিক আছে? সো আমরা তো আর কোডিং জানি না, তাই না?
সো আমরা যে কাজটা করতে পারবো, আমাদের ওয়েবসাইটে টেক্সট এড করতে পারবো। কিভাবে? আমরা কি আলাদা কোডের ভিতরে গিয়ে টেক্সট বসাবো? কোনো প্রয়োজন নেই। আমরা যত বেশি কন্টেন্ট আপলোড করব তত কন্টিনিউ বেসিসে কি হবে, টেক্সট বাড়তে থাকবে। সো এটা এসইও কোয়াক একটা রেশিও দেখিয়ে থাকে বেসিক্যালি, সেটা হচ্ছে তোমার টেক্সট টু এইচটিএমএল রেশিও, অর্থাৎ এইচটিএমএল বা কোডের পাশাপাশি তোমার টেক্সটের পরিমাণ কত পার্সেন্ট আছে। আমরা দেখতে পাচ্ছি কত পার্সেন্ট আছে, 19.89%, রাইট? সো এটা বেসিক্যালি 25% এর উপরে থাকলেই বেটার। এটা কি আপনাকে করতে হবে? নো, আপনাকে কিন্তু এটা আলাদা করে 89%, সরি কি বলে এটাকে, 25% করতে হবে না। আপনি যখনই কোনো কন্টেন্ট আপলোড করবেন ডিভাইডে এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। ক্লিয়ার সবাই? সো এটা নিয়ে কি আমাদের টেনশন করতে হবে? না স্যার। এটা নিয়ে আমাদের কোনো ধরনের টেনশন করতে হবে না। ওকে, এবার আসি হচ্ছে, ওকে এটা আমি জাস্ট যত পার্সেন্ট তত দিয়ে রাখবো, লাইক ধরেন আমি 19% দিয়ে রাখছি আপাতত। আচ্ছা, এএমপি, এবার আসি এএমপি বিষয়টা কি। এএমপি মানে হচ্ছে অ্যাক্সিলারেটেড মোবাইল পেজেস। সবাই একটু লিখে রাখতে পারেন চাইলে, এএমপি মানে হচ্ছে কি, অ্যাক্সিলারেটেড মোবাইল পেজেস। অ্যাক্সিলারেটেড মোবাইল পেজেস, হ্যাঁ। এএমপি একটা প্লাগইনস, এটা কি, একটা প্লাগইনস যার কাজ হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের জন্য, মোবাইলের জন্য আলাদা একটা ভার্সন তৈরি করা। আচ্ছা, এই ক্ষেত্রে অনেকের একটা কনফিউশন থাকে, একটা হচ্ছে মোবাইল, একটা ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি কিনা সেটা বোঝানো, হ্যাঁ, বা একটা ওয়েবসাইট মোবাইলে কিরকম দেখাচ্ছে সেইটা দেখানো, না এটা কিন্তু না। এটা হচ্ছে মোবাইলের জন্য এএমপির কাজ হচ্ছে কি, আমার ওয়েবসাইটের মোবাইলের জন্য আলাদা একটা ভার্সনই তৈরি করে ফেলবে এই এএমপি। ক্লিয়ার সবাই বিষয়টা? স্যার এটা যদি এই দেখাইতেন হ্যাঁ, আমি মানে এক্সাম্পল বুঝাচ্ছি সহ আপনাদেরকে, তাহলে আর ক্লিয়ার বিষয়টা হতো। হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, কোনো ওয়েবসাইটের যদি এএমপি থাকে, ওই ওয়েবসাইটের সাইড বারে এরকম কোনো ধরনের সাইড বার থাকবে না, কোনো ধরনের অ্যাড শো করবে না। এই যে দেখেন অ্যাড দেখাচ্ছে না, এই যে দেখেন সাইড বার দেখাচ্ছে না, একদম এইগুলো কোনো কিছু থাকবে না, শুধুমাত্র কন্টেন্টটা স্মুথলি চলে আসবে মোবাইলে যখন কেউ দেখবে। লাইক এখানে আছে কিনা এটা দেখার জন্য আপনি কি করবেন, এই ইউআরএল এর শেষে এএমপি লিখবেন। লিখার পরে যদি দেখেন নট ফাউন্ড, দ্যাট মিন্স তার এখানে কি নেই, এএমপি আছে নাই। সো আমি যদি ধরেন এখান থেকে আরেক দুটো ওয়েবসাইটে যাই, দেখে আমি যদি এটাতে দেখি, এটা তো দেখেন সাইড বার আছে, অ্যাড আছে। সো আমি এখানেও যদি এএমপি লিখি, ওকে এইটাতেও নাই, হ্যাঁ। অনেক ওয়েবসাইটে এএমপি ইউজ করে না, তার কারণটা আমি বলে দিচ্ছি। নেই, ওকে ঠিক আছে। সো একটা জিনিস মাথায় রাখবেন যে এএমপি হলে কি হতো, আমি জাস্ট এতটুকু বলে দিচ্ছি। এএমপি হলে যে জিনিসটা হতো যে তার ওয়েবসাইটের কোনো যখন কেউ মোবাইল দিয়ে এই ওয়েবসাইটটাকে ব্রাউজ করবে, হ্যাঁ, তখন সে কোনো ধরনের সাইট বার, এই যে অ্যাড আসতেছে না, তার সামনে এগুলা কোনো কিছুই আসবে না। ক্লিয়ার বিষয়টা? এএমপির কাজ হচ্ছে মোবাইল ইউজাররা যেন আমার কন্টেন্টটাকে একদম স্মুথলি পড়তে পারে। ওকে, এখন বিষয়টা হচ্ছে যে এই সকল ওয়েবসাইট গুলো এএমপি ইউজ করছে না কেন। এমপি ইউজ না করার পিছনে যে রিজনটা সেটা হচ্ছে যে এখন এমন কিছু থিমস আছে, এমন কিছু থিম আছে যেগুলো কি অলরেডি মোবাইল ইউজারদের কথা চিন্তা করেই তৈরি করা। ক্লিয়ার বিষয়টা? কি করা, অলরেডি মোবাইল ইউজারদের কথা চিন্তা করেই তৈরি করা এবং ওইগুলো মোবাইল ফ্রেন্ডলি করেই বানানো হয়েছে। এইরকম কিছু থিম আছে, তার মধ্যে 3টা থিম আছে অনেক বেশি জনপ্রিয়। আমি 3টা থিমের নাম আপনাদেরকে বলে দিচ্ছি, একটু লিখে রাখবেন সবাই, আমি পরবর্তীতে কোয়েশ্চেন করবো এই জিনিসটা, হ্যাঁ। একটা হচ্ছে জেনারেট প্রেস, নাম কি, জেনারেট প্রেস, আমি লিখে দেখাচ্ছি, জেনারেট প্রেস, হ্যাঁ একটা থিম। ওকে, সেকেন্ড যে থিমটা সেটার নাম হচ্ছে এস্ট্রা, সেটার নাম কি, এস্ট্রা। জি, আর আরেকটা থিম আছে ওটার নাম হচ্ছে ওশান ডব্লিউপি। ওশান ডব্লিউপি থিমটা অনেক সুন্দর। প্রত্যেকটা থিমই সুন্দর, প্রত্যেকটা থিমই অনেক বেশি লাইট ওয়েট এবং ইউজার ফ্রেন্ডলি এবং মোবাইল ফ্রেন্ডলি। সো আমরা যদি এই থিমগুলোর মধ্যে যে কোনো একটা আমার ওয়েবসাইটে ইউজ করি, তাহলে আমার কি আর আলাদাভাবে এএমপি ইউজ করতে হবে?
না, কারণ এই থিম গুলো অলরেডি মোবাইলের ইউজারদের কথা চিন্তা করেই কিন্তু তৈরি করা হয়েছে। ক্লিয়ার সবাই? জি। জি স্যার। ওকে, ঠিক আছে। সো এমপি আমরা এখানে নো দিয়ে দিলাম, দিয়ে এটাকে চাইলে গ্রিন মার্ক করে দিতে পারবো। এবার হচ্ছে সাইট ম্যাপ। হোয়াট ইজ সাইট ম্যাপ? কে জানি? সবাই স্যার জানার ইউআরএল কথা, এর তাই না? পরে স্ল্যাশ দিয়ে সাইট ম্যাপ। না না, এটা তো কিভাবে বের করে, আমি বলতে চাইছি সাইট ম্যাপ জিনিসটা কি, হ্যাঁ কাজ কি? সাইট ম্যাপ স্যার আমার at a এই glance, মানে টোটাল স্যার, ওয়েবসাইটটা যতগুলো কিভাবে পেজ আছে সাজানো দেখা এট যাবে। গ্ল্যান্স দেখা। এক্স্যাক্টলি, এট এ গ্ল্যান্স আমার ওয়েবসাইটে যত পেজ কন্টেন্ট আছে সবগুলো দেখতে পারে, এবং গুগলকে, এটার কাজ হচ্ছে কি গুগলকে হেল্প করা, যে গুগল তুমি আমার কোন কন্টেন্টের পরে কোন কন্টেন্টটা একটা সিকোয়েন্স মেনটেন করে স্টাডি করতে পারবা, ঠিক আছে, বা রিড করতে পারবা। সো সেই জিনিসটা, সো অবশ্যই আমার কম্পিটিটরের সাইট ম্যাপ আছে, এটা আমরা জানি ভালো করি। এই যে এখান থেকে আমরা দেখতে পারবো তার সাইট ম্যাপ আছে কিনা, অথবা আমরা যদি চেক করে ম্যানুয়ালিও চেক করতে পারবো। আমরা যদি একটু নিচের দিকে যাই, এই যে দেখেন sitemap.xml, হ্যাঁ আছে। সো আমরা এটা ওকে দিয়ে দিচ্ছি, এটা খুব স্বাভাবিকভাবেই থাকবে। দেন হচ্ছে robots.txt। সো হোয়াট ইজ robots.txt? স্যার এটা একটা Bot. ইনস্ট্রাক্টর। এটা হচ্ছে একটা ইনস্ট্রাক্টর, যেটার কাজ হচ্ছে আমার ওয়েবসাইটের পেজ ভিতরে অ্যালাউ অনেক, করবে। হ্যাঁ হ্যাঁ, আমার ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো পেজ থাকে সেনসিটিভ, যেগুলো আমি এই মুহূর্তে গুগলকে দেখাতে চাচ্ছি না বা শো করাতে চাচ্ছি না। সেই পেজগুলো যেন গুগল রিড না করে, সেটাকে ইনস্ট্রাক্ট করে দেওয়া যে গুগল তুমি আমার কোন পেজগুলো রিড করতে পারবা আর কোনগুলো করতে পারবা না, ঠিক আছে। সো এটাও আছে, আমরা দেখেছিলাম। হ্যাঁ, অ্যাভেলেবল robots dot url/robots.txt দিলে চলে আসবে। সো দেন হচ্ছে ফাইনালি আরেকটা বিষয় আছে, গুগল অ্যানালিটিক্স। গুগল অ্যানালিটিক্স বিষয়টা হচ্ছে কি, যে আপনার ওয়েবসাইটের সকল ডেটা, লাইভ ডেটা আপনি যেখান থেকে দেখতে পাবেন, সেটাই হচ্ছে বেসিক্যালি গুগল অ্যানালিটিক্স। এইটা নিয়ে আপনাদের এক্সট্রা একটা ক্লাসই আছে, যেখান থেকে আপনারা আপনাদের পুরো ওয়েবসাইটের ডেটা, লাইক এই মুহূর্তে কতজন অডিয়েন্স আপনার ওয়েবসাইটে আছে, কতজন কোন পেজে আছে, লাস্ট 1 মাসে কতজন আসছিল, 3 মাসের সাথে একটা কম্পেয়ার করতে পারবেন, কোন কিওয়ার্ড র্যাঙ্কে আছে, কত নম্বর পজিশনে, সবকিছু দেখতে পারবেন, হ্যাঁ, আপনার গুগল অ্যানালিটিক্স থেকে। সো আর ফাইনালি আরেকটা বিষয় এখানে আছে, ফেব আইকন, বা অনেকে আমরা এটাকে ফেবিকন বলে থাকি। সো এই জিনিসটা কি সবাই জানি না? না স্যার। ফেব আইকন বা ফেবিকন হচ্ছে, এই যে দেখেন এখানে একটা চিহ্ন দেখাচ্ছে, দেখা যাচ্ছে অ্যাপেলের প্রত্যেকটা জি। ওয়েবসাইটের একটা আইকন এটা, হ্যাঁ, যেটা বেসিক্যালি জি। গুগলে শো করে, এটাকে বলা হয় ফেব আইকন। গুগলেরটা দেখাচ্ছে, এসইও কোয়াকেরটা দেখাচ্ছে, জেনারেটপ্রেসেরটা ব্ল্যাক, ফেসবুকেরটা অ্যাপ, এদেরটা হচ্ছে একটা অ্যাপল দেওয়া, হ্যাঁ। সো এগুলোকেই বলা হচ্ছে ফেব আইকন বা ফেবিকন বলে থাকে, হ্যাঁ। ক্লিয়ার সবাই? সো জি এটা স্যার। অ্যাভেলেবেল থাকলে ওকে দিয়ে দিবেন। তার অ্যানালিটিক্স আছে কিনা আমরা দেখে নিই একটু। হ্যাঁ, গুগল অ্যানালিটিক্স এর সাথে তারটা, কিন্তু এটা গুগলের একটা সম্পূর্ণ নিজস্ব টুলস এবং সম্পূর্ণ ফ্রি একটা টুলস, ঠিক আছে। ওকে, জি সো স্যার। এইভাবে কি আমরা এই দুইটা অ্যানালাইসিস করতে পারবো, জেনারেল এবং অন পেজ অ্যানালাইসিস? পারবো। স্যার অফ স্যার পেজ দেখাই দেন একবারে শেষ হয়ে যাক। না না, অফ পেজ হচ্ছে, অফ পেজের জন্য আমাদের আলাদা একটা ক্লাসই আছে, ঠিক আছে। তো এবার বলেন আমরা কি এই আচ্ছা দুইটা স্যার। পারবো কিনা? জি স্যার। পারবো, তাই তো? সবাই সবাই কি বলে? ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। এবার যে বিষয়টা হচ্ছে, আপনারা কি করবেন, আপনারা যে কাজটা করবেন, আপনাদের যে কিওয়ার্ড গুলো রিসার্চ করেছেন না, ওইখান থেকে যে কোনো 2টা কিওয়ার্ড নিবেন, হ্যাঁ। কয়টা কিওয়ার্ড নিব? দুইটা। দুইটা কিওয়ার্ড লিখে সার্চ করবেন। সার্চ করার পরে 5জন প্রতি কিওয়ার্ড থেকে 5জন, অর্থাৎ টোটাল 10টা কম্পিটিটর এইভাবে অ্যানালাইসিস করবেন, হ্যাঁ। আমি কয়টা করলাম এখন? একটা। সো আপনারা 10জন কম্পিটিটরের জেনারেল এবং অন পেজ অ্যানালাইসিস করবেন, হ্যাঁ। খুব সহজ কিন্তু বিষয়টা, আমি যেহেতু আমরা ক্লাসে দেখেছি, সো আমি প্রত্যেকটা জিনিস বুঝিয়ে করেছি, যার জন্য টাইম লেগেছে। আপনারা কিন্তু এই পুরো ডেটাটা এসইও কোয়াকের ডায়াগনোসিস থেকে পেয়ে যাচ্ছেন, তাই না? সো জাস্ট দেখে বসায় দিবেন। আর জেনারেলটা হচ্ছে একটু ম্যানুয়ালি দেখতে হবে কিছু কিছু বিষয়। সো এবার আমাকে বলেন তো, 10টা কম্পিটিটর রিসার্চ করতে কতক্ষণ সময় লাগবে আপনাদের? স্যার কইরা তারপরে নেক্সট ক্লাসে কমেন। স্যার না না, আমাকে তো সময় 30 দিতে মিনিটে হবে, তাই 1 না? ঘন্টা বলে বিবাদে উঠছে স্যার। জি জি। স্যার আমরা করে তারপরে বলি স্যার, কারণ হচ্ছে যে গতদিন অনেকে বলছে 30 মিনিট, কেউ বলছে 1 ঘন্টা, কেউ 1.5 ঘন্টা। স্যার এটা বলে বিপদে না, পড়ে এইটা এইটা কিন্তু না, ঠিক আছে, এটা কিন্তু সহজ, আমি তো বলেই দিলাম, আমি তো দেখাই দিলাম, তাই না? স্যার। তো আপনি এইভাবে Time টাইম out. দিয়ে দেন স্যার,
একটা টাইম দিয়ে দেন আচ্ছা স্যার, দুইটা কিওয়ার্ডের জন্য কি 10টা আলাদা, মানে না, টোটাল 20টা পাঁচটা কম্পিউটার না 5টা করে? জি 5টা আর করে দিব না স্যার, জেনারেল আর ওয়ান পেজ দুইটা জেনারেল পূরণ এবং করে অন দেব, পেজ, তাই তো? জি জি দুইটা পূরণ করে দিবেন, স্যার ঠিক আছে। আমাদের দেন 2 দিন দেন, টাইম হবে। এটা অবশ্য 2 দিন লাগার কথা না, যদি স্যার ভালোভাবে আপনি সময় একটা দেন। টাইম দেন, এটার মধ্যে যদি ঠিক আমাদের আছে, হয় তাহলে হলো, আর না হলে আমরা তো বলবো যে স্যার এটা ওকে হয় ঠিক না। আছে, আমি সময় দিচ্ছি হচ্ছে আগামীকাল রাত 10টা পর্যন্ত, ঠিক আছে। জাস্ট যদি 2 ঘন্টা আপনারা ভিডিওটা দেখার পরে 2 ঘন্টা সময় দেন, 2 ঘন্টাতেই এনাফ, জি স্যার। 2 ঘন্টাতেই এনাফ, আমি স্যার বলে দিলাম। জি সবার দিক বিবেচনায় 2 দিন টাইম চাইছি, অনেক সময় আমার লেট হয়ে যায়, কিন্তু আপনি আজকে রাত 10টা বললে আজকে সমস্যা না, নেই, করে আগামীকাল দেব। রাত 10টা, হ্যাঁ জি স্যার। আগামীকাল রাত 10টা, যতটুকু পারেন, আর না পারলে আমাকে বললেন, আমি সময়টা বাড়ায় দিব, সমস্যা নেই। বাট আমার মনে হচ্ছে যে পারবেন আপনারা, ঠিক আছে। জি ওকে, স্যার অ্যাটেন্ডেন্স। জি আমি অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। স্যার ঈদের আগে লাস্ট ক্লাস কবে ওইটা কি জানেন? না, এটা আমাদের অফিস থেকে আপনাদের গ্রুপে পোস্ট করে দেওয়া হবে, হ্যাঁ। না বাড়িতে যাবো তো এই জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। গাড়ি আর ঘোড়া চলবে বাড়িতে স্যার, যাবেন বাড়িতে কিভাবে কেমনে আপনি, যাবেন? বুঝলাম না। বাড়িতে যাওয়া যাবে, সমস্যা নাই। এই স্যার আমরা লকডাউনের ফ্ল্যাট ভিতরে লাইনে যাবো, বাড়িতে ফ্ল্যাট যাওয়াটা লাইন কি স্যার। জরুরি? স্যার না মানুষ মার্কেটে যায়, বাড়িতে যেতে পারবো না। স্যার বাড়িতে তো যাওয়া লাগবে, গ্রামের আবহাওয়া না খেলে তো মনে করেন এটা পুরো আর তুলে হবে না, ব্যাচেলর ঢাকায় এখানে মানে কি মজা করব? কম। ঠিক আছে, তারপরেও এটা একটু রিস্কি হয়ে যায় না বিষয়টা? স্যার ঝামেলা নাই, রাখি আল্লাহ মারেকে। আল্লাহই মারে। স্যার আল্লাহ তোমার, এই জন্য তাকে বললাম স্যার রাখি আল্লাহ মারেকে, উনি রাখলে তো আর মারবে না। ঠিক আছে, স্যার একটা কোশ্চেন ছিল। সাবধানে থাকতে হবে, হ্যাঁ জি বলেন। স্যার জি স্যার, এএমপিটা কি একটা হোল ওয়েবসাইটের জন্য করে নাকি কোনো স্পেসিফিক পেজের জন্য? প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা করা লাগে, হ্যাঁ। এটা হচ্ছে এমপি কাস্টমাইজ, এটা একটা প্লাগইনস, পেইড প্লাগইনস, এটাকে কাস্টমাইজ করতে হয়, ঠিক আছে। পুরো ওয়েবসাইটের জন্য নেওয়া হয়, নিয়ে আমরা হচ্ছে এটা যে কাজটা করি, আলাদা আলাদা পেজের জন্য কাস্টমাইজ করে রাখি। স্যার আমি চাইলে একটা পেজে করতে পারবো, আরেকটা পেজে করবো না, তাই না? জি জি করতে পারবেন, সমস্যা নেই, এরকমও করতে পারবেন। স্যার আমাদের ঈদের আগে আর কয়টা ক্লাস পাবো আনুমানিক, মানে আনুমানিক? আরো হয়তো বা 3টা বা ক্লাস এট লিস্ট, 3টা ক্লাস কি হবে স্যার? কারণ দুইটা আপনাদের নেক্সট ক্লাস দুইটা হবে হবে না? 6 তারিখ, তাই না? জি সো তারপরের ক্লাস হয়তো বা 11, আচ্ছা হয়তো বা 2টা ক্লাস হবে, হ্যাঁ 2টা ক্লাস মনে হয়। হ্যাঁ, এটাই বলতেছিলাম স্যার, 2টা ক্লাস যদি হয়, আর নেক্সট ক্লাসতে যেটার পার্ট 2 করাবেন তাই না, কম্পিউটার অ্যানালাইসিস এর, জি। তারপরে কি করাবেন স্যার? তারপরে তারপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস আমরা করব, সেটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস মেবি, অর কন্টেন্ট রাইটিং। এটা তো প্রত্যেক ক্লাসের পরে, মানে 2 ক্লাস যাবত এটার পরে মার্কেট প্লেস শুনছি, এখন আজকে আবার কম্পিটিটর করাইলেন, এই জন্যই আসতে না না না, স্যার। বিষয়টা হচ্ছে যে আমি বলি, একটা বিষয়ের উপরে আপনাদের প্রপার নলেজ আসার পরে আমি চাচ্ছিলাম মার্কেট প্লেসে নেওয়ার জন্য, ঠিক আছে। জি স্যার অবশ্যই। সেজন্য জি একটু লেট হচ্ছে। জি স্যার, স্যার অবশ্যই স্যার, জি এটাই ভালো হবে। হ্যালো জি স্যার। জি বলেন। স্যার আমাদের যে গুগল ইন্ডেক্স, হুম, হুম। যে গুগলে মানে যেটা সাইট ম্যাপ দিয়ে, সাইট ম্যাপ এক্সএমএল দিয়ে সার্চ করলে যে রেজাল্ট আসবে, হ্যাঁ ওইটা দিলে হবে নাকি স্যার? ওই যে আমাদের শুভ স্যার যেটা দেখাচ্ছিল, সেটা হচ্ছে যে আপনার ওই যে এই যে এক্সএমএল siteMap.com এ যে ওখান থেকে একটা শীট ডাউনলোড করছিল, দেন না না এক্সেল না, এ ওইটা দিয়ে। না ওইটা না, আমি বলি ইন্ডেক্সে না থাকলেও জি আপনি স্যার। যখন কোনো ওয়েবসাইটে কোনো কন্টেন্ট আপলোড করবেন, ওটা অটোমেটিক সাইট ম্যাপে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। জি তো স্যার। এটা তো ইন্ডেক্সের ভিতরে নাই, অবশ্যই ইন্ডেক্সটা দেখতে হলে সাইট কোলন ডোমেইন নেম এক্সটেনশন, ঠিক আছে, জি স্যার। এভাবে দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা ওকে, আচ্ছা আমি একটু স্যার অ্যাটেন্ডেন্সটা নিয়ে টেমপ্লেটটা নিচ্ছি। দিয়ে দেন। হ্যাঁ টেমপ্লেটটা আমি দিয়ে দিচ্ছি। আসিয়া আছেন, বিকাশ দাস, শান্তা ইসলাম। স্যার ভুল মনে স্যার হয়। এরা কারা স্যার? এরা না আমাদের না। আমাদের না। ওহো, ওয়েট ওয়েট, স্যার আমাদের 210 আচ্ছা আচ্ছা একটা সেকেন্ড, ও আমি একটু, আচ্ছা ঠিক আছে একটা সেকেন্ড। আজকে জি কত স্যার। নাম্বার ক্লাস আমাদের?
স্যার জানি না 12-13 হইতে পারে। ওয়েট, স্যার 11 নম্বর মেবি। আচ্ছা দাঁড়ান আমি দেখি 2104, তাই তো? জি ওকে, আমাদের আজকে 12 নাম্বার ক্লাস। ঠিক আছে, মোহাম্মদ ইসমাইল হুসাইন আছেন, তাই তো? রাকিব হাওলাদার, তৌফিক জামান, আলমাস হুসাইন, প্রেজেন্ট স্যার। জসিম উদ্দিন, প্রেজেন্ট স্যার। স্বর্ণালী পল চৈতি। প্রেজেন্ট স্যার। আপনি কি ক্লাসে থাকেন? জি স্যার, মানে মাঝে মধ্যে নেট কানেকশন সমস্যা করে। শাহরিয়ার হোসেন, ইয়েস স্যার। আরমান হুসাইন, প্রেজেন্ট স্যার। ফরহাদ শেখ, ঝর্ণা আক্তার মোনা, ফরহাদ শেখ, ঝর্ণা আক্তার মোনা নেই না? ফারহানা মাহমুদ। ইয়েস স্যার। আপনার কি ইন্টারনেট কানেকশন চলে যায় নাকি? জি স্যার, আমার এখানে অনেক সমস্যা হয়, বারবার চলে যায়। ওকে। সাইদ মুস্তাফা আহমেদ আবিদ। প্রেজেন্ট স্যার। ওকে। মোহাম্মদ আব্দুল আজিজ, মোহাম্মদ আনজুম তানজিন। স্যার Yes, sir. স্যার Yes, আব্দুল sir. আজিজ আছে। স্যার আব্দুল আজিজ আছে। ওকে, তানজিন আছেন? Yes, sir. ওকে তানজিন, আপনি একটু কষ্ট করে অ্যাকাউন্টস এর সাথে কথা বলবেন, হ্যাঁ? Accounts, sir. জি জি। অ্যাকাউন্টস থেকে কি কোনো কল দেওয়া হয়েছিল বা কোনো কিছু? না না না, আমাকে তো কল দেওয়া হয়নি। ওকে, একটু আমার কথা নাম বলে। তানজিন না, আঞ্জুম না, আমি তানভীর। আঞ্জুম তানজিনের কথা বলছি, মোহাম্মদ আঞ্জুম তানজিন। হ্যাঁ, আমি। শাহরুজ্জামান আছেন, তাই তো? সোহাগী মিম লিজা, স্যার। ইনস্টলমেন্ট প্রেজেন্ট স্যার। রিয়াজুল হক আকাশ, আরিফা খানম, মুর্শেদ আলম তশরিফ, শিট। মোহাম্মদ মুর্শেদ আলম তশরিফ আছেন? নাসুদ রানা, ইয়েস স্যার। জুবায়ের ইসলাম, আহমেদ আল হাসিব, প্রেজেন্ট স্যার। আসিফুল ইসলাম, প্রেজেন্ট স্যার। বহুয়া ইসলাম অর্পা। প্রেজেন্ট স্যার। ওকে। হ্যালো সো জি জি দিয়েছি। স্যার। হ্যাঁ, বলেন। স্যার, আমার লাস্ট ক্লাসের প্রেজেন্টটা একটু দেখবেন। কে বলছিলেন? স্যার আমি স্যার মহুয়া জুবাইর ইসলাম। ইসলাম প্রেজেন্টটা দিছেন? হ্যাঁ, জুবায়ের দিয়েছি। স্যার আমি মহুয়া ইসলাম, আমার লাস্ট। মহুয়া আপনি বলছিলেন? জি স্যার। কি হয়েছে লাস্ট ক্লাসে, কি হয়েছে? স্যার আমি অ্যাটেন্ডেন্স চেক প্রবলেম করবে। ছিল আমার, স্যার আমার অ্যাটেন্ডেন্সটা মেবি কাউন্ট হয়নি স্যার। ওয়েট, 2104, তাই তো? অ্যাকাউন্টস নাম্বারটা মহুয়া ইসলাম, হ্যাঁ আমি দিয়েছিলাম আপনার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। না না, গত ক্লাসেরটা আমি দিয়েছিলাম। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আমার গত ক্লাসে স্যার আমার দুইটা ক্লাস খুব নেট প্রবলেম করতেছিল তো, এজন্য আমি দুইটা ক্লাস নিয়ে একটু কনফিউজ যে আমার অ্যাটেন্ডেন্সটা না, হয়েছে। লাস্ট ক্লাসেরটা আমি দিয়েছি, সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। জি, কারো কোনো কোয়েশ্চেন ছিল? জি স্যার, একটু হ্যাঁ স্যার, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। হ্যাঁ, please। স্যার অ্যাকাউন্টস এর নাম্বারটা যদি একটু চ্যাট বক্সে দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো স্যার। আচ্ছা আচ্ছা, অ্যাকাউন্টস নাম্বার। নাম আর নাম্বার। ওকে, ঠিক আছে, একটা সেকেন্ড আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে? স্যার স্যার আছে আমার আছে। জি বলেন। স্যার আমার টেমপ্লেটটা দরকার, আমি এখনই কাজ শুরু করবো, একটু দেন। আমি টেমপ্লেট দিয়ে দিচ্ছি, প্রশ্ন আছে কিনা সেটা জিজ্ঞেস করেছি। আরেকজনের মেবি কি কোয়েশ্চেন ছিল না, কেউ একজন কোয়েশ্চেন করতে চাচ্ছিলেন। না স্যার, আসলে কোশ্চেন না, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম জি আপনার জি সাথে। বলেন প্লিজ। স্যার আমার তো হচ্ছে দেখা গেছে যে আমার ক্লাস মিস হয়ে গিয়েছে অনেকগুলা। আচ্ছা তো আমি দেখা যাচ্ছে যে আজকে এইবার এই উইকেট থার্সডে এর মধ্যে আমি মেকআপের মধ্যে চলে আসবো।
ফ্লোতে চলে আসবো। তো আসলে দেখা যাবে তো আমার তো যেহেতু আগে ক্লাসগুলো ভিডিও দেখা হবে, তো তখন তো স্যার আমার একটু অ্যাসিস্টমেন্টের দরকার হবে। তো ওইটা আমি যদি এক্সট্রা ভাবে মানে মানে ওই ক্লাসগুলা যে করেছি ওইগুলার ইয়াগুলো আপনার সাথে যে ইয়া করবো, ওইটার জন্য আপনি কখন সময় দিতে পারবেন আমাকে? আমার সাথে তো ওইটা- এমনিতে পাবেন না, আবারও বলে দিচ্ছি। হুম, হ্যাঁ, আচ্ছা আচ্ছা যদি অফলাইনে হতো সেক্ষেত্রে অফিসে আমি থাকি সবসময় অ্যাভেলেবেল, বাট এখন যে বিষয়টা হবে যে হুম, আপনাকে আমাদের 24/7 সাপোর্টে যেতে হবে। হ্যাঁ, আচ্ছা আমাদের 24/7 গিয়ে নক দিলেই আমাদের ওইখানে ম্যাম আছেন, স্যার আছেন, সো হুম, ওনারা ইনস্ট্যান্ট বলে দিবে যদি কোনো প্রবলেম ফেস করেন। আর মনে হয় না ভিডিও দেখার পরে কোনো প্রবলেম খুব বেশি একটা ফেস করবেন। So, আচ্ছা আচ্ছা আমাকে যদি ডিরেক্টলি পেতে চান সেক্ষেত্রে গ্রুপে আমাকে মেনশন করে পোস্ট করতে হবে, ঠিক আছে? অবশ্যই আচ্ছা গ্রুপে আমি ওইখানে রেসপন্স করে দিব। আর আদারওয়াইজ আমি বলেছিলাম একদম প্রথম দিনই যে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমি খুব বেশি একটা এঙ্গেজ থাকি না উইদাউট মার্কেটিং পারপাস ছাড়া। হ্যাঁ, সো সেক্ষেত্রে আর এমনিতেও মোটামুটি দৈনিক 6 থেকে 8 ঘন্টা আমার ক্লাস থাকে। সো তারপরে আর শরীরে এনার্জি থাকে না রোজা জি জি রেখে। জি সো যার জন্য আমি সাজেস্ট করবো আগে 24-এ নক দেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা তারপরেও একান্ত যদি মনে হয় আমাকেই দরকার, তখন হচ্ছে অবশ্যই আমাকে মেনশন করে একটা পোস্ট করেন, আমি সাথে সাথে রেসপন্স করবো। হ্যাঁ, আচ্ছা জি স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আহ, আহ, কে তানজিন, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, ঠিক আছে, স্যার চ্যাট বক্সে অ্যাকাউন্টস এর নাম আর আমি নাম্বার। দিচ্ছি নীলাপুর নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। আর স্যার আমাদের ওই যে বলা হয়েছিল যে এক্সট্রা ক্লাস যদি কারো দরকার হয় এর হ্যাঁ, মাঝখানে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো ওই এক্সট্রা ক্লাসের ব্যবস্থাটা কিভাবে হবে? আপনারা আপনাদের যদি প্রয়োজন মনে করেন যে আমাদের এক্সট্রা এই ক্লাসটা, এক্সট্রা বলতে কি, লাইক যেই ক্লাসটা আপনাদের মনে হচ্ছে যে এই ক্লাসটা আমি বুঝি নাই ভালোভাবে, হ্যাঁ, জি জি এই জি ক্লাসটা আরেকবার হইলে হয়তো বা আমার জন্য বেটার হতো। তো জি সেই ক্লাসটা আপনারা সবাই একজন দুইজনের হলে তো আবার আসলে বিষয়টা একটু ঝামেলাকর হবে, তখন তাকে অন্য ব্যাচের সাথে এই ক্লাসটা দেওয়া হবে, ঠিক আছে? আর যদি মনে হয় আচ্ছা না ব্যাচের আমাদের সবারই প্রবলেম আছে এই ক্লাসটা নিয়ে, তখন আমরা এটা নিয়ে একটা আলাদা করে ক্লাসই নিয়ে নিব। আচ্ছা আচ্ছা গাইস আমাদের বুঝছেন একটা পার্সোনাল একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা এরকম কোনো কিছু থাকা উচিত, মানে সিমের সমস্যা। আমি না হয় পরে এক সময় কল দিব নি। আচ্ছা, আপনার নাম্বারটা একটু যদি কাইন্ডলি আমাকে বলতেন। আমার নাম্বার হচ্ছে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। হ্যাঁ, জি, থ্যাংক ইউ স্যার সো মাচ, আপনি ভালো থাকবেন। ওকে, হ্যাভ এ ঠিক নাইস আছে, ডে। আসসালামু আলাইকুম।